আচ্ছা, তাহলে স্টার্ট করি। তো খেয়াল করে আমাদের তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র যেটা আর কি তো এটা মেনলি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটু আপডেট করবে, তাপগতিবিদ্যার যে ফার্স্ট ল যেটা ছিল আর কি, তাপগতিবিদ্যার ফার্স্ট লটাকে মানে আর একটু আপডেট বা একটু মডিফাই করা হয়েছে আর কি। তো এখানে আমাদের তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র যেটা আছে ওটার বেশ অনেক মানে কয়েকটা আসলে ডেফিনেশন আছে। তো এখানে দেখো যে আমাদের মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দেখেছি যে তাপকে কাজে বা কাজকে তাপে রূপান্তরিত করা সম্ভব যে কোনো শক্তি রূপান্তরের ক্ষেত্রে মোট শক্তি সংরক্ষিত থাকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত শক্তির সংরক্ষণশীলতা বিধির একটি আহ, মানে শক্তির সংরক্ষণশীলতা বিধির একটি বিশেষ রূপ, যেটা আগে বলা হয়েছিল। তো তাপগতি এমন একটি প্রক্রিয়ার কথা আমরা চিন্তা করতে পারি যেসব ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা লঙ্ঘিত না হলেও প্রক্রিয়াগুলো কখনোই ঘটে না। উদাহরণস্বরূপ বলা যায় যে একটি উষ্ণ বস্তু ও একটি শীতল বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখা হলে শীতল বস্তুটি তাপ বর্জন করে আরো শীতল হচ্ছে এবং ওই তাপ গ্রহণ করে উষ্ণ বস্তুটি আরো উষ্ণ হচ্ছে। অথবা গরমের দিনে মানে মানে বিষয়টি হচ্ছে যে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বারা আমরা ওই যে এই জিনিসটা আসলে এক্সপ্লেন করা যায় যে তুমি একটা গরম বস্তু আর একটা ঠান্ডা বস্তু তাদের মধ্যে সংস্পর্শ করছো, তাহলে গরম বস্তুটা তাপ হারাবে এবং ঠান্ডা বস্তুটা তাপ বর্জন মানে গ্রহণ করবে আর কি। কিন্তু উল্টো উল্টো প্রসেসটা মানে ঠান্ডা বস্তুটা আরো ঠান্ডা হবে এবং গরম বস্তুটা আরো গরম হবে। তো এরকম কিন্তু হতেই পারে যে যে ধরো ফ্রিজ গুলা, তো ফ্রিজে আসলে কি করা হয়, একটা বস্তুকে আরো ঠান্ডা করা হয়। বা ওভেনে কি করা হয়, একটা গরম বস্তুকে আরো গরম করা হয়। তো ওইখানে বা এই ধরনের যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের তাপগতিবিদ্যার ফার্স্ট ল দ্বারা এগুলো আসলে এক্সপ্লেন করা যায় না, এগুলো সেকেন্ড ল লাগে আগে এক্সপ্লেন করতে। তো আহ, গরমের দিন আচ্ছা, তো এই এই দুটি ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মানে লঙ্ঘিত হয়নি, কিন্তু কখনোই এরূপ ঘটে না। মানে এখানে আমাদের শক্তি, এখানে আমাদের শক্তির নিত্যতাটা আসলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আসলে কি শক্তির শক্তির নিত্যতা। তো ওই যে আমি যে এক্সাম্পলটা আসলে দেখলাম যে গরম বস্তু আসলে গরম হয়, ঠান্ডা বস্তু আর ঠান্ডা হবে। ওইখানে আমাদের এখানে আসলে আমাদের মানে তাপগতিবিদ্যার ফার্স্ট লটা আসলে বায়োলেশন হইতেছে না, বাট ও আসলে এটা এক্সপ্লেন করতে পারে না যে তাপ স্বভাবতই বেশি উষ্ণ বস্তু হতে মানে স্বাভাবিকভাবে কি হবে, উষ্ণ বস্তু হতে আমাদের মানে কম উষ্ণ বস্তুতে তাপ সঞ্চালন করবে বা সঞ্চালিত হবে যতক্ষণ না পর্যন্ত তাদের তাপমাত্রা আসলে সমান হয়। তাপমাত্রা সমান হলে তাপ সঞ্চালন বন্ধ হয়ে যায়, এটা আমরা জানি। আবার কোনো কাজ বা শক্তির তাপে রূপান্তরের একটি স্বাভাবিক প্রবণতা আছে। তাই যে কোনো পরিমাণ কাজ বা শক্তিকে রূপান্তরিত তাপে তাই যে কোনো পরিমাণ কাজ বা শক্তিকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা সম্ভব, কিন্তু তাপ শক্তিকে অন্য রূপান্তরের স্বাভাবিক প্রবণতা নেই। মানে বিষয়টা এখানে যেটা বলতেছে যে তুমি অন্য কোনো শক্তি থেকে খুব সহজে তাপ শক্তিতে আসতে পারবা, বাট তাপ শক্তি থেকে অন্য কোনো শক্তিতে যে কনভার্ট করে এই প্রসেসটা একটু ডিফিকাল্ট। তাই তাপকে আমরা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করতে পারবো না, যেহেতু আমরা অন্য প্রসেস থেকে তাপ খুব সহজে পাবো, কিন্তু তাপ থেকে আমরা অন্য কোনো প্রসেসে যাব এটা আসলে পাওয়া সম্ভব, এটা আসলে মানে অত সহজে আসলে যাওয়া যায় না। তাই আসলে কি হয় যে আমি তাপ দিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাদের এখানে তাপটা সম্পূর্ণরূপে কাজে পরিণত হবে না, এখানে কিছু পরিমাণ শক্তি এখানে অপচয় হবে আর কি। যেমন শীতলতর বস্তু হতে তাপ সংগ্রহ করে তা কাজে রূপান্তরিত করা যায় না। এই যে আমরা এখানে শীতলতর বস্তু হতে যে ধর একটা শীতল বস্তুকে আমরা আরো ঠান্ডা করবো, তো এই জিনিসটা তো আমাদের এটা নিজে নিজে হবে না। এই জিনিসটা তো আমাদের এখানে নিজে নিজে হবে না। বাট তুমি ধরো এই যে তুমি যদি একটা মানে ঠান্ডা বস্তুকে তুমি এটা নর্মাল একটা বরফকে তুমি যদি জাস্ট নর্মাল রুম টেম্পারেচার রাখো তাহলে আসলে কি হবে, বরফটা আসলে গলে যাবে, অর্থাৎ বরফের টেম্পারেচারটা বৃদ্ধি পাবে। তার মানে এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। এটার জন্য কিন্তু তোমাকে এক্সট্রা কোনো কাজ করতে হতেছে না, উল্টো এখান থেকে আরো একটা এনার্জি আসতেছে আর কি। বাট আমাদের যে রিভার্স প্রসেসটা, অর্থাৎ আমাদের মানে বরফটা আরো আরো ঠান্ডা মানে আরো ঠান্ডা হবে আর কি, বা আরো টেম্পারেচারের নিচে নামবে। এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা সামনে ফর্মাল ডিফারেন্সের সামনে আসবে। মানে ওই জিনিসটা আসলে নিজে নিজে হয় না, ওটা বরফ আরো ঠান্ডা হবে এই জিনিসটা কিন্তু নিজে নিজে হয় না। হ্যাঁ, এটা করা সম্ভব। এটা কখন হবে, যখন তুমি ফ্রিজে রাখবে। তো ফ্রিজে রাখার মানে কি, এখানে বাইরে থেকে আরেকটা আমি মানে আরো এক্সট্রা এনার্জি দিতেছে, অর্থাৎ এখানে আমাদের এনার্জি বা কাজ মানে এখানে আসলে কি হয়, আমাদের এখানে এনার্জি বা কাজ তো এখানে এনার্জি এনার্জি বা আসলে কাজ এটা আসলে পাওয়া যায় না। আমি কথাটা আবার বলি যে এখানে আসলে এনার্জি বা কাজ আসলে তুমি পাবা না এখান থেকে, মানে কাজ মানে এখান থেকে আসলে কাজ করা সম্ভব না।
মেনলি তো সেইখান থেকে তোমাকে কি করতে হবে, যে এনার্জি আসলে এখানে আরো মানে এনার্জি তোমাকে দিতে হবে, মানে তুমি যদি এই কাজটা করতে চাও তোমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। যেমন রেফ্রিজারেটর কি করা, যে বাইরে থেকে এনার্জি দেওয়া হয়, রেফ্রিজারেটর সাহায্যে বাইরে থেকে এনার্জি দেওয়া হয়। বা ওটা ওভেনে কি করা, বাইরে থেকে একটা মানে একটা কারেন্ট মানে যে বিদ্যুৎ যেটা ওটা আসলে একটা এনার্জি দেয় আর কি, যার কারণে আমাদের এখানে একটা গরম বস্তু আরো আসলে গরম হয়। আচ্ছা, তো এখানে ওই জিনিসগুলো এখানে বলা হয়েছে, শীতলতর বস্তুতে তাপ উষ্ণতর বস্তুতে কোনো স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হয় না। আচ্ছা, তো তাপকে, আচ্ছা এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তাপকে শক্তিতে রূপান্তর সম্ভবত সম্পর্কে কোনো শর্ত বা কাজে রূপান্তর করার কোনো শর্ত সম্ভব নয়, সে সম্পর্কে কিছু বলা নেই। আচ্ছা, আচ্ছা এখানে এগুলো, আচ্ছা তো এখানে আমাদের মানে জাস্ট একটা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এটা কিছু সীমাবদ্ধতা আনা হয়েছে আর কি। তারপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আসছে আর কি, মানে ওটাকে মডিফিকেশন করা হয়েছে আর কি। এখন দেখো বইগুলোতে আসলে স্ট্রেট ফরওয়ার্ড তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এটা আসলে দেয়া না আর কি, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা একদম স্ট্রেট ফরওয়ার্ড বলা আছে টেক্সট বইগুলোতে। বাট দ্বিতীয় সূত্র বা সেকেন্ড অর্ডার ওটা আসলে স্ট্রেট ফরওয়ার্ড ডেফিনেশন বা মানে সূত্রটা আর কি অ্যাকচুয়ালি ওটা আসলে দেয়া না আর কি। বাট আসলে এর কারণ হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটাকে বিভিন্নভাবে ডিফাইন করছে। তো এখন দেখো, আহ ধরো যে এখানে আমি এই জিনিসটা একটু নিয়ে আসলাম, যে আমাদের এখানে দেখো যে মানে তাপগতিবিদ্যার দ্বিতীয় মানে যে এখানে বলেছে যে মানে প্ল্যাঙ্ক, ক্লসিয়াস, কেলভিন প্রমুখ বিজ্ঞানী নানা পরীক্ষা নিরীক্ষার সাহায্যে কার্নোর পরীক্ষালব্ধ অভিজ্ঞতাকে বিভিন্নভাবে সূত্রের আকারে প্রকাশ করেছে, যা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নামে পরিচিত। তো এখানে আমাদের মানে চারটা স্টেটমেন্ট দেওয়া আছে, বা চারটা সায়েন্টিস্টের চারটা স্টেটমেন্ট দেওয়া আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা নিয়ে আর কি। তো এখন দেখো আমাদের ফার্স্টে কার্নোর বিবৃতি। তো কার্নোর বিবৃতি আসলে বলতেছে যে কি, কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তি রূপান্তর সম্ভব এমন কোনো যন্ত্র সম্ভব নয়। মানে এখানে দেখো এখানে চারটে স্টেটমেন্ট, ভাষাগুলো ভিন্ন ভিন্ন, বাট প্রত্যেকটা জিনিস আসলে সেম জিনিসকে আসলে ডিনোট করতেছে। আমাদের এখানে কার্নোটা কি বলতেছে, কার্নো বলতেছে আমি মানে তাপ শক্তিকে কখনো আমি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে পরিণত করতে পারবো না। মানে আমি তাপ শক্তি কি করতে পারবো, আমি তাপ শক্তিকে আমি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তি মানে আমি তাপ দিব, মানে 100 জুল আমি তাপ দিব, ওইখান থেকে আমি 100 জুল কাজ পাবো, এরকম যন্ত্র আসলে তৈরি করা সম্ভব না। মানে তাপ শক্তি দিয়ে আমি একটা মেশিনে তাপ দিব, এবং ওরা দিয়ে আমাকে যে পরিমাণ তাপ দেবো ওই পরিমাণে কাজ করে দিবে, এরকম যন্ত্র আসলে তৈরি করা সম্ভব না। এটা হচ্ছে আমাদের কার্নোর স্টেটমেন্ট। তারপরে দেখো প্লাঙ্কের স্টেটমেন্ট আসলে কি, এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব না কোনো বস্তুতে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করে অথচ পরিবেশে কোনো পরিবর্তন হবে না। মানে দেখো স্টেটমেন্টটা কিন্তু ভিন্ন, বাট সেম মানে মূল পয়েন্টটা বা ও আসলে যে জিনিসটা মিন করেছে সেম জিনিস আর কি, যে আমরা এরকম কোনো ইঞ্জিন তৈরি করতে সম্ভব করতে পারবো না যেটা আসলে কি আমাদের কোনো বস্তুতে তাপ গ্রহণ করে, মানে ও তাপ দিবে এবং অবিরামভাবে কাজে পরিণত করবে, অর্থাৎ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। মানে ও আসলে তাপ নেবে, দেখো মানে ও যদি তাপ নিয়ে কাজ করে ফেলে তাহলে এখানে কিন্তু পরিবেশের কোনো পরিবর্তন হতেছে না। এখন পরিবেশের পরিবর্তন আসলে কি রকমের পরিবর্তন, ধর এখানে আমরা এখানে জাস্ট বলতে পারি যে এখানে যে অভ্যন্তরীণ শক্তিটা পরিবর্তন আমরা যদি চিন্তা করি আর কি, যে ধরো আমি 100 জুল তাপ দিলাম, আমাদের এখানে আমি 100 জুল আসলে কাজ পেলাম, তাহলে এখানে আমাদের অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হবে না। অভ্যন্তরীণ শক্তি কত হবে, শূন্য হবে, যেমন টেম্পারেচার কোনো পরিবর্তন হয় না। তার মানে ধরবো যে পরিবেশের এখানে কোনো মানে পরিবেশের এখানে আসলে কোনো আমাদের চেঞ্জ হয় না আর কি। বাট এখানে যদি আমি 100 জুল তাপ দেই, এখানে যদি আমাদের 60 জুল কাজ করে আর 40 জুল যদি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়, তাহলে আমরা বলতে পারি এখানে টেম্পারেচারটা পরিবর্তন হয়েছে। তার মানে সেটা কার্নোর মানে প্লাঙ্কের স্টেটমেন্টে কিন্তু কার্নোর স্টেটমেন্টের মতনই আর কি, যে কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে, মানে ওই তাপটা দিয়ে সে কাজটা করবে, কিন্তু এর ফলে আমাদের কোনো যান্ত্রিক মানে পরিবেশে কোনো পরিবর্তন হবে না, এটা আসলে হবে না। বা আমরা এরকম কোনো যন্ত্র আসলে তৈরি করতে পারবো না। এটা হচ্ছে আমাদের প্লাঙ্কের বিবৃতি। তারপরে ক্লসিয়াসের বিবৃতিটা আসলে কি, যে বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো সক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করা সম্ভব। মানে ও আসলে বলতেছে যে আমরা মানে এই যে আমি এক্সাম্পল আসলে প্রথমেই দিয়ে দিছি, মানে যে আমাদের একটা বরফ, আর এটা আমরা এটা একটা বরফকে যদি আমরা এখন পরিবেশে নিয়ে আসি বা রুম টেম্পারেচারে নিয়ে আসি, তাহলে নর্মাল সেন্স আসলে কি হবে, নর্মাল সেন্সে আমাদের ওই বরফটা টেম্পারেচারটা কি বেড়ে যাবে, মানে ও থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস, ওটা টেম্পারেচারটা বেরোতে বা ওটা পানিতে পরিণত হবে আর কি, তার মানে ও টেম্পারেচারটা বৃদ্ধি হবে, আর আমাদের রুমের টেম্পারেচারটা কমবে। এটা এটা নর্মাল একটা প্রসেস, স্বাভাবিকভাবে চিন্তা করলে এরকম ভাবে হয়। বাট বাট এখন এটার উল্টো প্রসেসটা কি হতে পারে, আমি একটা নর্মাল পানি কিনে ফ্রিজের ভিতরে রাখলাম, তো এখানে আমাদের ওই যে ওই পানিটা ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে আর কি। তার মানে এখন মানে ও আসলে বলতেছে আমি যদি বাইরের কোনো শক্তির সাহায্য ছাড়া মানে মানে আমি বাইরে থেকে এনার্জি ছাড়া আমি এই জিনিসটা করতে পারবো না। মানে আমি ফ্রিজে দিলে আমাদের এখানে একটা উষ্ণতর বস্তু আর আসলে কি হইতেছে, মানে এটা মানে উষ্ণতর বস্তু হতে মানে নিম্ন উষ্ণতার বস্তু হতে, মানে এখন আমাদের মানে নর্মালি আমাদের কি হয়, মানে যেটা আসলে টেম্পারেচার বেশি ওটা থেকে আসলে হিট যাবে
আর যেটা টেম্পারেচারটা কম ওটাতে হিট আসবে, এটা হচ্ছে আমাদের নর্মাল প্রসেস। বাট আমি যদি উল্টো প্রসেসটা চিন্তা করতে চাই, আমাদের যেটা টেম্পারেচার বেশি ওটাতে আর হিট আসবে, আর যেটা টেম্পারেচারটা কম ওটা থেকে হিট আরো চলে যাবে। এখন এটা তো উল্টো প্রসেস, এখন উল্টো প্রসেসটা আমি করতে পারবো তখনই যখন আমি বাইরে থেকে এনার্জি দিব। এখন দেখো এটার সাথে আমাদের কার্নোর স্টেটমেন্টের সাথে রিলেট করা একটু ডিফিকাল্ট, বাট মেনলি চাপটা যখন একটু পড়বা আর কি, আর ডিটেলস যখন জানবা, তখন এই জিনিসটা আর আর মানে ভালো করে অ্যাকচুয়ালি রিলেট করতে পারবা। মানে আমাদের প্রথম স্টেটমেন্টের সাথে আমাদের 3 নাম্বার স্টেটমেন্টটা আসলে কতটুকু পার্থক্য, জাস্ট আপাতত স্টেটমেন্টটা বুঝে 3 নাম্বার স্টেটটা এটা একই কিনা এটা পরে আস্তে 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 বলে এটা বুঝতে পারবো আর কি। আরো কিছু লস আছে, কন্ডিশন আছে যখন, মানে এটা মেনলি রেফ্রিজারেটরের কথা বলা আছে। তো রেফ্রিজারেটর মানে এখানে বেশ কয়েকটা ইঞ্জিন নিয়ে পড়ানো হয় আর কি, তাপ ইঞ্জিন, তারপরে কার্নো ইঞ্জিন, তারপর রেফ্রিজারেটর। তো 3টা জিনিস যখন পড়বে তখন আসলে এই জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হবে, বাট আপাতত প্রত্যেকটা স্টেটমেন্ট ইন্ডিভিজুয়ালি বোঝার চেষ্টা করো। পরবর্তীতে 3টি স্টেটমেন্ট যখন 4টা স্টেটমেন্ট যে একই জিনিস মিন করে কিনা এটা আসলে বুঝতে পারবো মানে সবগুলো বুঝতে মানে এটা মোটামুটি বুঝতে পারবো আর কি। সেটা হচ্ছে থার্ড স্টেটমেন্টটা ছিল এটা, যে আমরা একটা নিম্ন উষ্ণতার বস্তু হতে আমি মানে আমাদের একটা নিম্ন উষ্ণতার বস্তু আর একটা 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 বস্তু টেম্পারেচার বেশি আর একটা বস্তু টেম্পারেচার কম, এরকম যদি বস্তুকে আমি রাখি, তাহলে আমাদের যেটা টেম্পারেচার আসলে কম ওটা থেকে যদি হিট যায়, আর যেটা টেম্পারেচার যেটা টেম্পারেচার বেশি ওটাতে যদি হিট ঢুকে, তাহলে এই জিনিসটা যদি আমি করতে চাই আমাকে বাইরে থেকে একটা এনার্জি দিতে হবে, বা বাইরে থেকে আমরা যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হবে, বাইরে থেকে একটা কাজ করতে হবে, তাহলে আসলে এই জিনিসটা আসলে ঘটবে। এই জিনিসটা একটু ভালো করে জানতে পারবো যখন এই চ্যাপ্টার একদম শেষের দিকে টপিক হচ্ছে রেফ্রিজারেটর, ওই রেফ্রিজারেটর কনসেপ্টটা যখন পড়বে তখন আসলে এই জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ক্লসিয়াসের বিবৃতি। কেলভিনের বিবৃতি আসলে বলতেছে কি, যে কোন বস্তুকে এর পরিপাশের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির মানে সরবরাহ পাওয়া সম্ভব নয়। এটা আরেকটু ভিন্ন স্টেটমেন্ট বলতেছে যে কোন বস্তুকে এর পরিপাশের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির আহ অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। মানে আমি একটা, মানে ধরো একটা একটা প্লেস ও শীতল আছে, মানে ওকে ওর থেকে আরো তুমি শীতল করতে চাও, মানে ও অলরেডি সবচেয়ে শীতল, এখন তুমি যদি আরো শীতল করতে চাও, এটা আসলে মানে তুমি আসলে করতে পারবে না। মানে আহ, এরকম জিনিস তুমি আসলে করতে পারবে না, কারণ এই যে এখানে তুমি যদি এটা করতে চাও তোমাকে বাইরে থেকে এনার্জি আসলে দিতে হবে। তো আসলে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। মানে তুমি যদি যখনই এই জিনিসটা আসলে মানে বন্ধ করে দিবা, মানে তুমি চাইলে একটা টেম্পারেচার ধরো এটা বলছো -10 ডিগ্রি সেলসিয়াস, তুমি চাইলে এটা নিচে নিয়ে যেতে পারো, -12তে নিয়ে যেতে পারো, -14 নিয়ে যেতে পারো, -16 নিয়ে যেতে পারো। বাট এটা তুমি যদি নিয়ে যাও তোমাকে কি করতে হবে, বাইরে থেকে তোমাকে আরো এনার্জি দিতে হবে, যে আমরা যে থার্ড স্টেটমেন্ট ওটা আসলে পড়ছি। একটা বস্তুকে যদি আমি টেম্পারেচার কমাতে চাই তাহলে আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে, মানে পরিবেশের সাপেক্ষে আমি যদি আরো টেম্পারেচার কমাতে চাই, মানে ধরো এটা -10 ডিগ্রি সেলসিয়াস, বাট ও পরিবেশ সাপেক্ষে ও সত্যি শীতল, এখন ওকে যদি আমি আরো টেম্পারেচার কমাতে, তাহলে কি হবে, মানে আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হবে। আমি যখন আসলে করবো না তখন আমাদের কি হবে, যে আমাদের এই জিনিস আসলে বন্ধ হয়ে যাবে। তো আসলে এখানে বলতে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না, মানে আমি এটা সবসময় করতে পারবো না আর কি। তো এগুলো হচ্ছে আমাদের 4টা স্টেটমেন্ট, মানে প্রত্যেকটা থেকে মানে ডেফিনেশন গুলো একটু ভিন্ন, বাট প্রত্যেকটা স্টেটমেন্ট আসলে সেম জিনিস আসলে মিন করে। তো জিনিসগুলো সামনে যখন আসলে পড়বা সেম জিনিস আসলে মিন করে আসলে আরো ভালো বুঝতে পারবা আর কি। তো দেখো এই স্টেটমেন্ট গুলো আসলে অ্যাকচুয়ালি বিভিন্ন বইগুলোতে একটু বিভিন্ন ভাবে এক্সপ্লেন করা থাকতে পারে। যে এই জিনিসটা আমি তপন স্যারের বই থেকে নিয়েছি, কারণ এখানে 4টা স্টেটমেন্ট একসাথে দেয়া আছে। এটা প্রমাণিক স্যারের, যে এখানে যেটা দেয়া আছে। প্লাঙ্কের বিবৃতি দেখো যে এখানে একভাবে ডিফাইন করছে, এখানে তবে একটু চেঞ্জ করছে, ভাষাগুলো একটু চেঞ্জ করছে, যে এমন একটি ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয় যার পূর্ণ আবর্তনে, মানে এটা পূর্ণ সাইকেলে কেবল একটি তাপীয় উৎসে তাপ সংগ্রহীত হবে এবং অন্যত কোনো পরিবর্তনের ভিতরে সংগ্রহিত তাপে সবটাই কাজের উৎপাদিত হবে। ভাষাগুলো একটু ভিন্ন, বাট মেইন লিঙ্গুইস্টিক মানে মেইন যে আইডিয়াটা আসলে প্রকাশ করতে কিন্তু আসলে সেমই। তো কেলভিনটা আসলে কি, যে তাপ সংগ্রহ করে যখন তাপমাত্রার পরিপাশকে সাপেক্ষে বস্তুগুলোর মধ্যে শীতলতর বস্তু তাপমাত্রা অপেক্ষা কম হয় তখন আর কোনো যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে তাহলে তাপ সংগ্রহ করে কাজ করা আসলে সম্ভব নয়। আচ্ছা, তো এই স্টেটমেন্ট গুলো একটু মুখস্থ রাখতে হবে আর কি, এগুলো পরীক্ষাতে দেয়, তোমাকে বলবে যে তাপগতিবিদ্যার কার্নোর সূত্রটি লিখো, তাপগতিবিদ্যার প্লাঙ্কের সূত্রটি লিখো। এই ধরনের জিনিস কিন্তু বোর্ড পরীক্ষাতে আসলে তোমাকে যে ক নাম্বারের কোশ্চেনের জন্য বা এমসিকিউ এর জন্য দিতে পারে আর কি। স্টেটমেন্টে থাকবে বলো নিচের তাপগতিবিদ্যা সূত্রের কার সূত্র। তো এখান থেকে মেন তোমাকে এটা মানে এগুলো ম্যাথমেটিক্যালি ডেফিনেশন নাই আর কি, অ্যাকচুয়ালি জাস্ট ফর্মুলা এগুলো মুখস্থ রাখবা কোনটা কি বলতেছে আর কি, এগুলো ক নাম্বারের জন্য অথবা মানে এই যে এমসিকিউর জন্য এগুলো কোশ্চেন করলেও করতে পারে আর কি।
আচ্ছা, তো এরপরে দেখো আহ তো এখানে দেখো আমাদের বেশ কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, এই যে পর্তবর্তী প্রক্রিয়া, অপর্তবর্তী প্রক্রিয়া, এই জিনিসগুলো পরীক্ষাতে যে এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, মানে এমসিকিউ না, যে অনুধাবনমূলক যে প্রশ্ন আছে আর কি, ওইখান থেকে দেখবে এই চ্যাপ্টার থেকে যে এখান থেকে আসলে বেশ ভালো লেভেলের কোশ্চেন করে আর কি। তো এখানে বলা আছে কোন সিস্টেমে তাপগতি চলার সময় পরিবর্তিত হয় এক সাম্যাবস্থা থেকে আরেক সাম্যাবস্থা, যাকে আমরা তাপগতীয় প্রক্রিয়া বলি। তাপগতীয় প্রক্রিয়া ডেফিনেশন অলরেডি দেখানো হয়েছে। তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেম কর্তৃক তাপ গৃহীত বা বর্জিত হতে পারে, সিস্টেম কর্তৃক আমাদের সিস্টেম কর্তৃক বা সিস্টেমের উপর কাজ সম্পাদিত হতে পারে, এবং সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি বা হ্রাস পেতে পারে। তাপগতীয় কিছু প্রক্রিয়া এমন যেগুলো বিপরীতভাবে ঘটানো যায়, সম্মুখবর্তী ও পশ্চাৎমুখী প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাপ বাচক এবং কাজের অভ্যন্তরীণ পরিবর্তনের সমান কিন্তু বিপরীত হয় আর কি। আর অর্থাৎ সম্মুখবর্তী প্রক্রিয়ায় তাপ গৃহীত হলে পশ্চাৎমুখী প্রক্রিয়ায় সমপরিমাণ তাপ আসলে বর্জিত হবে। এখন এই সম্মুখবর্তী এবং পশ্চাৎমুখী মানে আসলে কি, তুমি জাস্ট নর্মালি চিন্তা করতে পারো। ধরো ওই যে আমরা এই চ্যাপ্টারে তোমাদেরকে মাঝখানে কিন্তু আমি কিছু সাইকেলের প্রবলেম বলছি, গ্রাফ রিলেটেড প্রবলেম করাইছিলাম আর কি, যেখানে আমাদের বেশ কিছু সাইকেল রিলেটেড প্রবলেম ছিল, যে কারণ মানে সাইকেল ছিল আর কি, যে আমাদের এ থেকে বিতে যেতাম, বি থেকে সি যেতাম, এরকম কিছু সাইকেলের প্রবলেম ছিল। এখন ধরো আমি এখন এ থেকে বিতে গেলাম, এ থেকে বিতে গেলাম, এখন এ থেকে বিতে যেতে আমি ধরলাম আমাদের এখানে যে পরিমাণ তাপ দিতে হয়েছে বা ডিকিউর মান, এটা ধরলাম আমি 100 জন। আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে -15 জন, সাপোজ এটাকে আমি ধরলাম, চেষ্টা করলাম র্যান্ডম ধরতেছে আর কি। আর এখানে ডিডাব্লিউ এর মানটাকে আমি সাপোজ ধরলাম 15 জন। এটা ধরে নেই, এটা আমি লিখবে থেকে ক্যালকুলেশন করে বের করছি আর কি। এখন আমরা উল্টো এটাকে আমরা ধরলাম সম্মুখবর্তী। তো তোমরা কেমিস্ট্রিতে যদি ওই যে মানে লাস্ট সাথে এগুলো হালকা পাতলা পড়ো, আশা করি জানবো যে ফরওয়ার্ড রিভার্স আসলে এগুলো আর কি। এটা হচ্ছে সম্মুখবর্তী। আর পশ্চাৎবর্তীটা আসলে মানে পশ্চাৎবর্তীটা আসলে কি হবে, জাস্ট উল্টো হবে আর কি, মানে এখন বি থেকে এতে আসবে। এখন বি থেকে এতে আসলে আমাদের কি হবে, এখানে ডিকিউর মানটা এখানে 100 না হয়ে যাবে -100। ডিউর মানটা এটা -50 হবে 50 হবে, কি হচ্ছে এখানে সাইন গুলো জাস্ট উল্টে যেতেছে, মানগুলো সেম থাকবে, শুধুমাত্র সাইন গুলো কি হচ্ছে উল্টে যাবে আর কি। সেটা 50 জন, এখানে ডিডাব্লিউ এর মান কত, ডিডাব্লিউ এর মান হবে -50 জন। মানগুলো সেম থেকে আমরা সাইন গুলো এখানে চেঞ্জ হতেছে আর কি। যদি আমাদের এই জিনিসটা আসলে হয়, তাহলে আমরা ওই প্রসেসটাকে বলবো এটা পর্যাবর্তী প্রক্রিয়া। তাহলে আমরা যদি যদি এই জিনিসটা আসলে হয়, মানে এটা হচ্ছে আমাদের সম্মুখবর্তী প্রক্রিয়া, আর এটা হচ্ছে আমাদের পশ্চাৎবর্তী প্রক্রিয়া। এই জিনিসটা যেই প্রসেসে ঘটবে ওই প্রসেসটাকে আমরা বলবো এটা পর্যাবর্তী প্রক্রিয়া। আর এই প্রসেসটা আমাদের যেই প্রসিডিউরে ঘটবে, মানে যেই প্রসেস আসলে ঘটবে না, বা যেই ধরো মানে যে প্রসেসটা বা যেই পাতা আসলে হবে না, ওটাকে আমরা বলবো অপর্যাবর্তী প্রক্রিয়া। এখন ধরো এইখানে এটা এরকম হতে পারে, সাপোজ আমি তোমাকে বললাম যে এ থেকে বিতে যেতে তোমাদের এখানে ডিকিউ এর মানটা হইতেছে 20 জন, এটা সাপোজ আমি ধরলাম। এখন বললাম বি থেকে এতে যেতে আমাদের এখানে ডিকিউ এর মানটা আসছে 30 জন। কেউ কি বলতে পারবে এটা পর্যাবর্তী প্রক্রিয়া হবে কিনা, মানে এটা পর্যাবর্তী প্রক্রিয়া নাকি অপর্যাবর্তী প্রক্রিয়া? উত্তরবর্তী হবে না। এটা হবে অপর্যাবর্তী প্রক্রিয়া হবে। অপর্যাবর্তী প্রক্রিয়া কেন হবে, কারণ এখানে আমাদের মানে বিপরীত প্রসেসে আমাদের কাজের মানটা সমান এবং বিপরীত হতেছে না, মানে অন্য একটা মান আসতেছে। যদি আমাদের সমান এবং বিপরীত হয়, তাহলে আমাদের ওটা জিনিসটাকে আমরা বলবো পর্যাবর্তী প্রক্রিয়া, আর যদি না হয় তাহলে আমরা বলবো অপর্যাবর্তী প্রক্রিয়া। তা আমাদের বেসিক আইডিয়া হচ্ছে ওইটাই আর কি। তো এখানে যে ওই জিনিসটা বলে তাপগতিক কিছু প্রক্রিয়াগুলো যে এমন যেগুলো বিপরীতভাবে ঘটানো যায়, এবং সম্মুখবর্তী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার প্রতিটি স্তরে তাপ, বাহ্যিক কাজ এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান কিন্তু বিপরীত হয়। অর্থাৎ সম্মুখবর্তী প্রক্রিয়ায় তাপ গৃহীত হলে পশ্চাৎবর্তী প্রক্রিয়ায় সমপরিমাণ তাপ বর্জিত হবে, কারণ গৃহীতের উল্টো কি বর্জিত। সম্মুখমুখী প্রক্রিয়ায় সিস্টেম কাজ করলে পশ্চাৎবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের উপর, আমরা যদি সিস্টেম কাজ করলে ডিডাব্লিউ মান পজিটিভ হয়, সিস্টেমের উপর কাজ করলে ডিডাব্লিউ মান নেগেটিভ হয়। তো আমাদের সমপরিমাণ কাজ করতে হয়, মানগুলো সেম রেখে সাইডগুলোকে উল্টো করতেছে। আমাদের যদি সম্মুখবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, পশ্চাৎবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি সমপরিমাণ হ্রাস পাবে। তাহলে আমরা এরূপ প্রক্রিয়াকে বলবো পর্যাবর্তী প্রক্রিয়া। এখানে যখন ফর্মাল ডেফিনেশনটা দেয়া আছে, যে যেসব প্রক্রিয়ায় বিপরীতমুখী প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী এবং পশ্চাৎমুখী প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাপ এবং কাজ এবং অন্তঃশক্তির পরিবর্তন সমান ও বিপরীত হয়, ওই সকল প্রক্রিয়াকে আমরা পর্যাবর্তী প্রক্রিয়া বলবো আর কি। তো একটা এক্সাম্পল দেয়া আছে,
যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ বরফকে যে পরিমাণ তাপ প্রয়োগ করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হবে, আমি বরফ গলা পানিতে ওই একই পরিমাণ তাপ নির্গত হলে আবার জমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হবে। মানে এখানে আসলে বলতেছে আসলে কি, যে ধরো তুমি একটা বরফকে পানিতে পরিণত করলা, তো যে পরিমাণে এখানে হিট মানে বের হয়েছে, মানে যে বরফ থেকে তুমি আসলে বরফকে পানিতে পরিণত করলা, তো বরফকে আমি যদি পানিতে পরিণত করলে এখানে কি হবে, এখানে আমার হিট আসলে কি হয়ে যাবে, আহ বরফটা আসলে গ্রহণ করবে আর কি। এখন ওইখান থেকে আমি যদি সমপরিমাণ যদি তাপ যদি ওর থেকে সরাই নিই, তাহলে পানিটা আবার বরফে পরিণত হয়ে যাবে। এটা আমাদের পর্যাবর্তী প্রক্রিয়াটা উদাহরণ। তো আমাদের এখানে বেশ একটা এক্সাম্পল দেওয়া আছে, বলা হচ্ছে আদর্শ গ্যাসের সমস্ত পরিবর্তন একটি পর্যাবর্তী প্রক্রিয়া। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে বরফ গলা একটি পর্যাবর্তী প্রক্রিয়া ব্যাখ্যা করো, তখন তুমি যেভাবে এভাবে এক্সপ্লেন করবা। তারপরে এটা আসতে পারে যে আদর্শ গ্যাসের সমস্ত পরিবর্তন একটি পর্যাবর্তী প্রক্রিয়া। তো সমস্ত পরিবর্তন একটি পর্যাবর্তী প্রক্রিয়া আসলে কেন হবে, কারণ খেয়াল করো, সমস্ত প্রক্রিয়ায় আমরা জানি আমাদের ডিউর মানটা কত হবে, সমস্ত প্রক্রিয়ার জন্য আমাদের ডিউর মানটা কত হবে, 0 হবে। এটা 0 হয়, তাহলে ডিকিউর মানটা কার সমান হবে, ডিডাব্লিউ সমান হবে। ডিডাব্লিউ মান ডিডাব্লিউ সমান। এখন দেখো আমরা এখান থেকে যদি ডিডাব্লিউ মান বের করতে চাই, সাপোজ আমি ফার্স্টে এবি এর জন্য বের করতে চাই, ডিডাব্লিউ এবি এর জন্য বের করতে চাই, আমাদের কি হবে, এটা হবে এন আর টি লন। এবি এর জন্য বের করতে চাই আমাদের হবে বিবি ডিভাইড বাই বি হবে, মানে ইনিশিয়াল ডিভাইড বাই ফাইনাল, সরি ফাইনাল ডিভাইড বাই ইনিশিয়াল। তা আমি যদি সেম ভাবে ডি বি এ বের করতে চাই, মানে উল্টোটা বের করতে চাই, আমাদের কি হবে এন আর টি লন বি এ ডিভাইড বাই বি। এখন যেহেতু শেষ পয়েন্ট আমাদের এ পয়েন্ট, আমরা ফাইনাল উপরে লিখবো আর এটা নিচে লিখবো। তো এই দুটো আসলে অ্যাকচুয়ালি আসলে কি, দুটো কিন্তু আমাদের মানে ডি এ বি, আর আমাদের এখন এই দুটো আসলে অ্যাকচুয়ালি আসলে কি একে অপরের উল্টো। মানে উল্টো কেন, আমি যদি এটা উল্টো দিই তাহলে একটা মাইনাস চলে আসবে, কিন্তু মানটা সমান থেকে সাইনটা আমাদের ভিন্ন হইতেছে। তো আমরা এখানে আমরা একটা বলতে পারি সমস্ত, যেহেতু আমাদের এখানে কাজের বেলাও সেম জিনিসটা করতেছে, আমাদের অভ্যন্তরীণ শক্তি মানে এখানে তাপটা আসলে সেম, যেহেতু আমাদের কাজ যদি হয় তাহলে তাপটা হবে আর কি। তো এটা হচ্ছে আমাদের মানে আদর্শ সমস্যা পরিবর্তনের পরবর্তী প্রক্রিয়া, এটা যদি আসে তাহলে এইভাবে এক্সপ্লেন করতে পারো। সেম ভাবে আমাদের ঋতুতাপীয় পরিবর্তনটা একটা পরবর্তী প্রক্রিয়া, এটা তুমি একটা কাজের সাথে এক্সপ্লেন করে দিতে পারো আর কি। মানে বলবা ডিকিউর মানটা 0 হবে, আর আমাদের এখানে কাজের মানটা যে ফর্মুলা লিখবা যে এন আর টি ওয়ান মাইনাস টি টু গামা মাইনাস এর ওয়ান। এটা আমাদের যখন টু থেকে মানে এক থেকে যখন টুতে যাবে, টু থেকে ওয়ানে গেলে এর উল্টো হবে, টু মাইনাস এর ওয়ান হবে, মানে ইনিশিয়াল মাইনাস এর ফাইনাল হবে। এখানে ইনিশিয়াল মাইনাস এর ফাইনাল, টেম্পারেচারটা ইনিশিয়াল মাইনাস এর ফাইনাল হয় আর কি। তো এইভাবে আসলে তুমি আদর্শ গ্যাসের ঋতুদেবের পরিবর্তনের পরবর্তী প্রক্রিয়া এবং সমস্ত পরিবর্তনের পরবর্তী প্রক্রিয়াগুলো এক্সপ্লেন করতে পারো আর কি। এই জন্য কিন্তু পরীক্ষাতে মানে খ মার্কসে মানে অনুধাবনমূলক কোশ্চেন গুলো কিন্তু এগুলোতে আসতে পারে আর কি। আচ্ছা। আচ্ছা, তো এরপর দেখো, এরপর আমাদের অপর্যাবর্তী প্রক্রিয়া। তো পর্যাবর্তী যেগুলো না, ওটা হবে অপর্যাবর্তী প্রক্রিয়া, Just বিপরীত প্রসেস। যে আমাদের পর্যাবর্তী প্রক্রিয়া যেটা না, ওটা আমাদের অপর্যাবর্তী প্রক্রিয়া হবে। তা আমরা প্রকৃতিতে সব স্বতঃস্ফূর্ত পরিবর্তন দেখি, মানুষ বড় হয় মানে, আচ্ছা এখানে স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত জিনিসটা আছে, যেটা কোথায় এক্সপ্লেন করছে। আচ্ছা এখানে স্বতঃস্ফূর্ত এবং অস্বতঃস্ফূর্তটা এখানে এক্সপ্লেন করা নাই।
আচ্ছা, টেক্সট বইগুলোতে স্বতঃস্ফূর্ত এবং অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ডেফিনেশন এখানে এক্সপ্লেন করা নেই। তো যাই হোক, জাস্ট আমি নর্মাল জাস্ট বলি আর কি, আমাদের স্বতঃস্ফূর্ত এবং অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আসলে মানে আসলে কি। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে যে জিনিস আসলে নিজে নিজে আসলে ঘটে, আর অস্বতঃস্ফূর্ত ভাবে যে জিনিস নিজে নিজে ঘটে না। মানে একটা উদাহরণ থেকে আসলে বোঝা যায় যে স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে আসলে হয়। মানে ধরো একটা বরফ, যদি একটা বরফকে তুমি যদি রুম টেম্পারেচারে রেখে দাও, তাহলে এটা আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে নাকি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে? তা আমাদের ওটা হবে, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে। একটা বরফকে আমি যদি রুম টেম্পারেচারে রেখে দেই, তাহলে ওটা আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে। কেন হবে? কারণ ওটা বরফকে আমি যদি রুম টেম্পারেচারে রাখি, তাহলে ওটা কিন্তু মানে আমার কোনো কাজ করতে হবে না। এটা কিন্তু আমাদের মানে নিজে নিজেই কিন্তু ওটা আসলে গলে যাবে। নিজে নিজে ওটা পরিবেশ থেকে ও তাপ নেবে, তারপরে গলে যাবে। তার মানে এই জিনিসটা কিন্তু করার জন্য আমাদের কোনো বাইরে থেকে এনার্জি দিতে হইতেছে না, বা আমরা মানে এক্সটার্নাল কোনো এনার্জি বা যান্ত্রিক শক্তি এখানে প্রয়োগ করতেছে না, এটা নিজে নিজে আসলে হয়ে যেতেছে। তাহলে আমাদের ওই প্রসিডিউরটাকে আমরা বলবো, বা ওই প্রসেসটাকে আমরা বলবো কি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটা উল্টোটা হবে আমাদের অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে যে জিনিসটা আমাদের নিজে নিজে হয় না, যে জিনিসটা আমাদের করতে গেলে বাইরে থেকে এনার্জি দিতে হয় বা যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হয়, ওটাকে আমরা বলবো কি অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তার একটা এক্সাম্পল হিসেবে কি যেটা চিন্তা করা যেতে পারে, যেমন একটা বস্তুকে আমি ঠান্ডা করবো। তো একটা বস্তুকে আমি একটা যদি বস্তুকে আরো ঠান্ডা করতে চাই, বা একটা গরম বস্তুকে আরো যদি পরিবেশের সাপেক্ষে গরম করতে চাই, তখন আমাদের কি হবে, ওগুলো আমাদের হবে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে। কি হবে? একটা বস্তুকে যদি আমি এখন ঠান্ডা করতে চাই, তাহলে ওটাকে আমাকে ফ্রিজের ভিতর নিয়ে যেতে হবে, কারণ ফ্রিজে তো রাখলে এটা ঠান্ডা হয় না। ফ্রিজে যদি কারেন্ট থাকে তাহলে তো ঠান্ডা হবে না। মেনলি যে বিদ্যুতের কারণে একটা যান্ত্রিক শক্তি আসে, বা একটা বিদ্যুৎ শক্তি, বা যেটা অ্যাকচুয়ালি যান্ত্রিক শক্তি সেটা কনভার্ট হয়। সো ওই প্রসিডিউরের মাধ্যমে আমাদের এটা কি হয়, মানে ওইখান থেকে আমরা হিটটা পাই, মানে ওইখান থেকে আমাদের ওর টেম্পারেচারটা আসলে কমে। তার মানে এটা কিন্তু এই জিনিসটা কিন্তু নিজে নিজে হইতেছে না, মানে আমাদের বরফ, আমাদের পানিটা বরফে হবে, এটা কিন্তু একটা অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তার মানে বরফ পানিতে হয়, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আবার পানি বরফ হয়, এটা কিন্তু একটা অস্বতঃস্ফূর্ত আসলে প্রক্রিয়া হবে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা মানে যে জিনিস নিজে নিজে আসলে হয় না, এটা আমরা বলবো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এবং যে জিনিস নিজে নিজে হয়, এটা আমাদের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে। আচ্ছা, এখন দেখো এখানে আমাদের পর্তাবর্তী প্রক্রিয়া এবং অপর্তাবর্তী প্রক্রিয়ার সাথে স্বতঃস্ফূর্ত এবং অস্বতঃস্ফূর্ত রিলেশন আছে। যে জিনিসটা পর্তাবর্তী, ওই জিনিসটা হয় অস্বতঃস্ফূর্ত, মানে উল্টো। পর্তাবর্তী হলো অস্বতঃস্ফূর্ত, অপর্তাবর্তী হলো স্বতঃস্ফূর্ত। পর্তাবর্তী হলো অস্বতঃস্ফূর্ত, আর মানে অপর্তাবর্তী হলো স্বতঃস্ফূর্ত আর কি। আচ্ছা, তো এখান থেকে কি বলতে পারবা, আমাদের যে বরফ যে পানিতে আসলে যে পরিণত হয়, এই প্রসিডিউরটা, এটা কি একটা পর্তাবর্তী প্রক্রিয়া নাকি অপর্তাবর্তী প্রক্রিয়া? মানে জাস্ট বরফ তুমি রুম অপ্রত্যাবর্তী। টেম্পার, এটা অপর্তাবর্তী প্রক্রিয়া হবে। কারণ একটা বরফকে আমি যদি রুম টেম্পারেচারে জাস্ট নর্মালি রেখে দিই, তো এটা তো মানে ওটা তো ও নিজে নিজে মানে তুমি চাইলে ওকে বরফে পরিণত করতে পারবা। তুমি বরফে রাখছো, রুম টেম্পারেচার তো পানিতে পরিণত হয়ে গেছে, এখন তুমি চাইলে ওকে আবার বরফে পরিণত করতে পারবে এই জিনিসটাকে, বাইরে থেকে এক্সট্রা এনার্জি দিয়ে। বাট নর্মাল কেসে যেটা হবে না, বা স্বাভাবিক ভাবে রাখলে তো হবে না, এটা তো পানিতে চলে যাবে। তার মানে এটা কিন্তু উল্টো, মানে এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয়ে গেছে। তো যদি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ওটা কিন্তু আসলে মানে নিজে নিজে যাইতেছে না আর কি, মানে ও কিন্তু প্রত্যাবর্তন করতে পারতেছে না। আমাদের প্রত্যাবর্তন প্রক্রিয়ার কন্ডিশন ছিল, ও কিন্তু আবার তার আগের পরিস্থিতি কিন্তু ফিরে যেতে হবে, মানে প্রত্যাবর্তন করতে হবে। যেখানে একটা কন্ডিশন ছিল, যে প্রক্রিয়া বিপরীত প্রক্রিয়া প্রত্যাবর্তন করতে পারে, বাট ও কিন্তু প্রত্যাবর্তন করতে পারতেছে না। মানে ও কিন্তু অ্যাকচুয়ালি কি এখানে প্রত্যাবর্তন করতে পারতেছে না। তার মানে মানে নিজে নিজে প্রত্যাবর্তন করতে পারতেছে না। তার মানে এই জিনিসটা আমরা এই যে এক্সাম্পলটাকে বলবো, এটা আমরা বলবো এটা অপর্যাবর্তী প্রক্রিয়া। তো এটা কিন্তু পরীক্ষা আসে যে বরফ গলা, মানে এটা অপর্যাবর্তী প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো এখান থেকে জিনিসটা একটু এক্সপ্লেন করবো আর কি। আচ্ছা, তো আমরা এখানে আমরা ফর্মাল ডেফিনেশন যাই, যে আমরা প্রকৃতির যেসব সদস্যতা পরিবর্তন দেখি, যেমন মানুষ বড় হয়, অক্সিজেনের উপস্থিতিতে কাঠ পোড়ালে তাপ শক্তি, কার্বন ডাই অক্সাইড ছাই উৎপন্ন হয়, পাহাড়ের উপর থেকে পাথর ঘুরে নিচে থেকে পতিত হয় এবং ভূমিতে পতিত হয়, পাথরের গতিশক্তি তাপ এবং শব্দশক্তি রূপান্তরিত হয়। তো আমরা কি মানে তো এই সবগুলো কিন্তু আসলে নিজে নিজে হয়। মানে তুমি একটা বরফকে সেটা একটা পাথরকে তুমি যদি একটা নির্দিষ্ট হাইট থেকে ছেড়ে দাও, ওটা নর্মালি নিচে পড়বে। এটা উল্টো জিনিসটা তো ঘটে না, মানে নিজে নিজে তো মানে তুমি just ছেড়ে দিলে এটা নিজে নিজে আসলে পড়ে যায়। বরফ আমাদের যে পাথর কণাটা নিচে নিচে কিন্তু আসলে নিচে পড়ে যাবে, বাট এটা উল্টো দিকে আসলে হয় না। এটা বরফ, এটা পাথর কণা কিন্তু নিজে নিজে উপরে উঠে আসে, আবার উপরে উঠে না। হ্যাঁ, তুমি তো উপরে উঠতে পারো, বাট তখন তোমাকে বাইরে থেকে এক্সট্রা এনার্জি দিতে হয়, বাট এটা তো স্বতঃস্ফূর্ত হবে না, তো অস্বতঃস্ফূর্ত হয়ে যাবে। তা আমাদের ওই একটা বরফ থেকে, মানে একটা নির্দিষ্ট পাহাড় থেকে বরফ ফেলে দেয় বা একটা পাথর ফেলে দেয় আর কি, ওটা কিন্তু একটা কি হবে, একটা অপর্যাবর্তী প্রক্রিয়া হবে, কারণ ও প্রত্যাবর্তন করতে পারতেছে না। আচ্ছা, তো এই যে আমরা স্বতঃস্ফূর্তভাবে পাথর গড়িয়ে উঠছে আর কি, তো নিশ্চয়ই এই ধরনের ঘটনা আমরা ওখানে ঘটতে দেখি নেই। তো আমাদের এখানে প্রকৃতিতে যেসব পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়, তা সর্বদা একমুখী হয়ে থাকে। মানে যেগুলো আমাদের স্বতঃস্ফূর্ত হয়, ওগুলো আমাদের একমুখী হয়ে থাকে। আর একমুখী হলে আমরা কি বলবো, এটাকে আমরা অপর্যাবর্তী প্রক্রিয়া এখানে বলবো। তার মানে যেসব
পরিবর্তন বিপরীত প্রক্রিয়া প্রত্যাবর্তন করতে পারে, তাদেরকে অপর্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। তো দুটি বস্তুকে পরস্পরের সাথে ঘষা হলে তাপ উৎপন্ন, এটা আমাদের কি হবে, একটা অপর্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ হবে। আহ আচ্ছা দেখো, আহ তো এখানে দেখো আমাদের পর্যাবর্তী প্রক্রিয়া এবং অপর্যাবর্তী প্রক্রিয়ার মানে জাস্ট পার্থক্যগুলো এখানে দেয়া আছে আর কি। এখানে দুটো এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পল গুলো পড়তে পারো, জাস্ট ভিন্ন কন্টেক্সট হতে দিছে। তো আমাদের যে প্রক্রিয়া পরিবর্তনের পর বিপরীত প্রক্রিয়া প্রত্যাবর্তন করতে পারে, এটা পর্যাবর্তী প্রক্রিয়া হবে, আর যেটা পরিবর্তন করতে পারে না, এটা অপর্যাবর্তী প্রক্রিয়া হবে। এই প্রক্রিয়া কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, মানে ও যে পজিশনে ছিল, মানে যেহেতু আবার ব্যাক করতেছে, মানে প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে। আর এখানে প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না। এই প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, আমাদের পরবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত। এই প্রক্রিয়া তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে। এখানে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না, মানে তাপগতীয় সাম্যাবস্থা আসলে বজায় থাকার মানে আসলে কি, যেহেতু সে আগের অবস্থানে ফেরত আসতেছে, তো আমাদের এখানে মানে তাপগতীয় সাম্যাবস্থা আসলে বজায় থাকবে আর কি। মানে তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো, ও কিন্তু আবার সেই অবস্থাতে ফেরত আসতেছে, তার মানে এটাকে আমরা তাপগতীয় সাম্যাবস্থা এখানে বলবো। আচ্ছা, তো এগুলো ছিল আমাদের কিছু জাস্ট একদম ফর্মাল ডেফিনেশন বা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট। তো এখন মেইনলি আমাদের ম্যাথমেটিক্যাল পোর্শন আসলে শুরু হবে। তো এখন দেখো যে আমাদের প্রথম যে ম্যাথমেটিক্যাল পার্ট, এটা হচ্ছে আমাদের, আমরা যেটা পড়বো, এটা হচ্ছে আমরা তাপ ইঞ্জিন পড়বো, হিট ইঞ্জিন। তো এখানে আমাদের বেশ কিছু মানে বেশ কিছু আসলে ইঞ্জিন পড়তে হয়, একটা হচ্ছে তাপ ইঞ্জিন বা হিট ইঞ্জিন, আর একটা হচ্ছে কার্নোট সাইকেল, কার্নো ইঞ্জিন, আর একটা হচ্ছে আমাদের এখানে রেফ্রিজারেটর মানে বা হিমায়ন। তো তিনটা জিনিস আসলে পড়তে হয়, তিনটার মেকানিজম ভিন্ন ভিন্ন হয় আর কি। সো প্রথমে আমরা হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন নিয়ে আসলে পড়বো। এখন দেখো, এই জিনিসটা মানে তুমি যদি এই জিনিসগুলো আসলে বুঝতে চাও, তাহলে তুমি যদি যত ভালো যে এই সাইকেলটা যত ভালো আসলে বুঝবা, তোমার দ্বারা জিনিসটা তত আসলে বুঝা আসলে সহজ হবে। তো যেটা নর্মাল আঁকি, জাস্ট ধরলাম এটাকে আমরা একটা ইঞ্জিন চিন্তা করবো আর কি। এটাকে আমরা একটা ইঞ্জিন চিন্তা করবো, ইঞ্জিন। সেখানে ইঞ্জিন মানটা একটা মিস্টেক হয়েছে, ই আর এটা আসলে আমি তারপরটা বুঝতে আইটা নাই। তো যেটা হোক, আচ্ছা এখানে খেয়াল করো যে এখান থেকে ফার্স্টে আমরা এখানে একটা হিট, এখানে আমরা একটা দিব যে Q1। মানে ধরো তুমি এখানে একটা তাপ, ইঞ্জিনে তুমি একটা তাপ দিবা বা বাইরে থেকে একটা শক্তি আসলে দিবা, একটা তাপ শক্তি আসলে দিবা। মানে যেহেতু আমরা এটাকে হিট ইঞ্জিনে পড়তেছে, মানে এখানে আমরা যে বাইরে থেকে একটা তাপ আসলে দিব। সো তাপ দিলে কি করবে, ইঞ্জিনে একটা কাজ করবে, ইঞ্জিনে আমরা একটা কাজ করবে। তো এখন দেখো আমরা যেহেতু তাপ গতিবেগের দ্বিতীয় সূত্রে আমরা এটা পড়ে আসছি, যে আমরা যদি একটা ইঞ্জিনকে যদি বা একটা যন্ত্রকে আমরা যদি তাপ দেই, তাহলে ওই তাপটা দিয়ে সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে না। আর একটা অংশ কি হবে, মানে একটা অংশ আমরা কাজে পরিণত করবে, বাকি অংশ দিয়ে সে পরিবেশ আসলে দিয়ে দিবে। তা আমরা ধরলাম এই Q1 আমরা তাপ দিলাম। তো Q1 তাপ দিলে আমাদের ও ডাব্লিউ পরিমাণ কাজ করছে, তারপর এখানে Q2 পরিমাণ তাপ আসলে ছেড়ে দিছে। তা আমাদের এখানে মূল কনটেক্সট হচ্ছে এটাই, যে আমাদের Q1 পরিমাণ তাপ দিবে, ইঞ্জিনটা ডাব্লিউ পরিমাণ কাজ করবে, এবং Q2 পরিমাণ তাপ আসলে ছেড়ে দিবে। তো এখানে আমি শক্তির নিত্যতা ফর্মুলা যেখানে ইউজ করি, তো আমি Q1 কে লিখতে পারি কি Q2 প্লাস আর ডাব্লিউ। Q1 কে আমি লিখতে পারি Q2 প্লাস আর ডাব্লিউ। এটা হইতেছে আমাদের এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো এখানে আমাদের এইটা আসলে কি, এটা হচ্ছে আমাদের এখানে ইনপুট, মানে ইঞ্জিন থেকে আমরা ইঞ্জিনকে আমরা একটা ইনপুট দিতেছি। আমাদের আউটপুট কিন্তু এটা হবে, আউটপুট কিন্তু হবে কাজ, মানে আউটপুট হবে আমাদের কৃত কাজটা হবে আর কি। এটা আমাদের আউটপুট, মানে এটা আসলে আমরা অ্যাকচুয়ালি পাইতে চাই। এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। তো এখানে এই যে তাপটা আসলে কে দেয়, যে তাপটা আসলে দিবে ইঞ্জিনকে একটা হাই টেম্পারেচার একটা বস্তু, যেটাকে আমরা বলবো উচ্চ তাপমাত্রা তাপাদার। এটা আমরা সোর্স চিন্তা করবো, উৎস চিন্তা করবো, যার টেম্পারেচার অনেক হাই থাকবে। এটা আমরা চিন্তা করবো উচ্চ
তাপমাত্রার তাপাদার যার টেম্পারেচারটা অনেক আমাদের কি থাকবে, হাই থাকবে। এটাকে আমরা ও টেম্পারেচারটাকে সাপোজ আমরা T1 চিন্তা করলাম। এখন ওই Q2 পরিমাণ তাপটাকে কি করবে, এই Q2 পরিমাণ তাপ এটাকে আমরা বলবো কি সোর্স বা উৎস বলবো। এটাকে আমরা বলবো কি সোর্স বা উৎস। এখন ওই তাপটা নিয়ে আসলে কি করবে, ওই তাপটা নিয়ে যে নিম্ন তাপমাত্রা তাপাদানের স্থিতি, মানে ওটা হাই টেম্পারেচার থেকে হিট নিবে, তারপর সেটা একটা লো টেম্পারেচার নিয়ে ছেড়ে দিবে। নিম্ন তাপমাত্রা তাপাদানটা আসলে ছেড়ে দিবে। তো যেটা যেটা মানে ও টেম্পারেচারটা আমাদের লো মানে হাই টেম্পারেচার থেকে তাপ নিবে, লো টেম্পারেচার নিয়ে ছেড়ে দিবে, এটাকে আমরা বলবো Q2 বলবো এখানে। আর আমরা এটাকে বলবো কি সিঙ্ক, এটাকে আমরা বলবো সোর্স, এটাকে আমরা বলবো সিঙ্ক বলবো। এখানে আমাদের কি হবে, T1টা কিন্তু আমাদের এখানে T2 থেকে বড় হবে। তা আমরা দেখো যে এটা হচ্ছে মেনলি আমাদের এখানে হিট ইঞ্জিনের প্রসেস। এখানে আমরা যদি পড়তে চাই, আমাদের তাপ স্বতঃস্ফূর্তভাবে কাজে রূপান্তরিত হয় না, তাপের জন্য যন্ত্রের তাপকে কাজে রূপান্তরিতের জন্য যন্ত্রের প্রয়োজন, মানে আমি তাপ থেকে কাজ পেতে পারবো না। যে প্রথমে আসলে বলা হয়েছিল যে আমরা অন্য কোনো শক্তি থেকে তাপ শক্তিতে খুবই সহজে আসতে পারি, কিন্তু তাপ শক্তি থেকে আমরা যদি অন্য কোনো শক্তি যেতে চাই, এটা আমরা যাওয়া এটা আসলে যাওয়ার অতটা সহজ নয়, যেটা আমাদের বাড়ি থেকে একটা কাজ করতে হয় বা একটা যন্ত্রের সাহায্যে এটা করতে হয় আর কি। তো এই যন্ত্রকে আমরা তাপ ইঞ্জিন বলা হয় আর কি। তার মানে আমরা যে এখানে তাপ ইঞ্জিনের ডেফিনেশন আসলে কি হবে, যে তাপ ইঞ্জিনের ডেফিনেশনটা হবে ওকে তুমি তাপ দিবে ও কাজ করবে, মানে ও তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করবে। মানে কাজ মানে কি, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, মানে মানে যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি, এটাকে আমরা কাজ বলি আর কি। সো ও তাপ শক্তি নিয়ে মানে আউটপুট হিসেবে তোমাকে ইনপুট তুমি কি দিতেছো, তাপ শক্তি দিতেছো, আউটপুট কি পাইতেছো তুমি, একটা যান্ত্রিক শক্তি পাইতেছো। তো এটাকে আমরা বলবো তাপ ইঞ্জিন বল। তো তাপ ইঞ্জিনে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হয়, তাপ ইঞ্জিন যে সেই পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে তার সম্পূর্ণটা কাজে রূপান্তর করতেছে না। মানে তুমি যে পরিমাণ ইনপুট দিছো বা আউটপুট হিসেবে ওটা আসলে পাইতেছে না, এর একটি অংশ ও কাজে রূপান্তরিত করে, মানে Q1 এর একটা অংশ ও ডাব্লিউ তে দেয়, এবং বাকি অংশটা কি করে, সে তা তাপ শক্তি অপরিবর্তিত আকারে, মানে সেটা তাপ শক্তি আকারে আমাদের হিট আমাদের ইঞ্জিন থেকে কি হবে এখানে নির্গত হবে আর কি। তো এখানে আমাদের আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনেশন। তো এখানে আমরা এই ইঞ্জিনের আমরা একটা এফিসিয়েন্সি বের করতে চাই, যে কোনো ইঞ্জিন বা মেশিন যখন বের করা হয় তখন এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হয়। তো আমরা এফিসিয়েন্সিটাকে এটা দ্বারা প্রকাশ করবো। তো তুমি যে কোনো এফিসিয়েন্সি আসলে বের করতে চাও যে কোনো এফিসিয়েন্সি তুমি বের করতে চাও না কেন, ওটা জাস্ট একটা বেসিক ফর্মুলা, এটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইড বাই ইনপুট। তুমি যে কোনো এফিসিয়েন্সি, যে কোনো ইঞ্জিনের এফিসিয়েন্সি মানে যে আমাদের আউটপুট ডিভাইড বাই ইনপুট দিয়ে আসলে বের করা হয়, আউটপুট ডিভাইড বাই ইনপুট দিয়ে সেখানে বের করা হয়। তো এখানে আউটপুটটা আসলে কি, আউটপুট হচ্ছে আমাদের ডাব্লিউ, আর ইনপুটটা কি আমাদের Q1 ইন্টু 100%। তো এখন দেখো এখানে আমি ডাব্লিউ কে কি লিখতে পারি, ডাব্লিউ কে আমি লিখতে পারি, এখানে লিখতে পারি Q1 মাইনাস এর Q2। কি হবে, এই যে ডাব্লিউ, তার যদি Q2 টাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে আমি ডাব্লিউ কে লিখতে পারি Q1 মাইনাস এর Q2 ডিভাইড বাই Q1 ইন্টু 100%। তো এখানে এটা আমরা 1 মাইনাস এটাকে লিখতে পারি Q2 ডিভাইড বাই Q1 ইন্টু 100%। সো এটা আমাদের একটা ফর্মুলা, বা এটা একটা ফর্মুলা, এগুলো ফর্মুলা। এটা হচ্ছে আমাদের একটা তাপ ইঞ্জিনের এফিসিয়েন্সির এখানে ফর্মুলা, যে কৃত কাজ ডিভাইড বাই ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ শক্তি। এখন এখানে একটা কনফিউজিং একটা বিষয় আছে, যে আমাদের অনেক সময় আমরা Q1 এবং Q2 আমরা আইডেন্টিফাই করতে পারি না, যে Q1 এবং Q2 কে অনেকে গৃহীত তাপ না, অনেকে এটা মনে করে যে Q1 এটা আমাদের সাথে গৃহীত তাপ, এবং Q2 এটা হচ্ছে আমাদের বর্জিত তাপ। তো এই জিনিসটা একটু ভুল, মানে এই জিনিসটা একটু এভাবে চিন্তা করা, যে Q1 মানে হচ্ছে আমাদের গৃহীত তাপ এবং Q2 এটা হচ্ছে বর্জিত তাপ। তো এই জিনিসটা আসলে মনে করো একটু ভুল আর কি। মানে এই জিনিসটা আসলে অ্যাকচুয়ালি আসলে কি ভাবে তুমি চিন্তা করবা, মানে ইঞ্জিনে কি পরিমাণ তাপ আসতেছে ওটাকে তুমি Q1 ধরবা, ইঞ্জিন থেকে কি পরিমাণ তাপ আসলে বের যেতেছে সেটা তুমি Q2 ধরবা। মানে এই জাস্ট এই এই ডায়াগ্রামটার কথা চিন্তা করবা আর কি, যে আমাদের ইঞ্জিনে কি পরিমাণ তাপ আসলে ঢুকতেছে ওটা আমাদের হবে Q1 হবে, আর ইঞ্জিনে কি পরিমাণ তাপ বের যেতেছে ওটাকে আমরা বলবো Q2 বলবো। তো অনেক জায়গাটাকে তোমরা দেখবা যে মানে এটাকে আমাদেরকে মানে Q1টাকে গৃহীত তাপ এবং Q2টাকে বর্জিত তাপ দ্বারা আসলে ব্যাখ্যা করা, ওই জিনিসটা ভুল না, বাট ওই জিনিসটা কনফিউজিং একটা বিষয় আছে। এখন দেখো আমি Q1 কে চাইলে এভাবে বলতে পারি ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ। Q1 কে আমি চাইলে বলতে পারি, যেখানে এখানে দেখো Q1 করে কি বলতেছে, ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ শক্তি। আর ওরা Q2 কে কিভাবে ডিফাইন করতেছে, Q2 কে বলতেছে আমাদের ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ। তো এটা ঠিক আছে, Q1 কে আমি বলতে পারি ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ, আর Q2 কে আমি বলতে পারি ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ, মানে যেহেতু ও তাপটা আসলে ছেড়ে দিতেছে তার ওটাকে বলতে পারি ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ। বাট দেখো এখানে আমি এটা বলতে পারি Q1 টাকে আমি চাইলে আরেকভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি, এটাকে আমি বলতে পারি যে সোর্স বা আমাদের উচ্চ তাপমাত্রা তাপমাত্রা কর্তৃক বর্জিত তাপ।
তার মানে কিউ ওয়ানটা কিন্তু একসাথে আমি গৃহীত প্লাস এর বর্জিত দুইভাবে কিন্তু আমি ডিফাইন করতে পারতাছি। তো এই জন্য কার সাপেক্ষে আসলে করাতে ছিল একটা বিষয় আর কি। তো এই জন্য তুমি এটা গৃহীত বলতে পারো, বর্জিত বলতে পারো আর কি। কার সাপেক্ষে বলতে সেটা ম্যাটার করবে আর কি। তো just তুমি এত কমপ্লেক্সিটিতে না গিয়ে তুমি নর্মালি চিন্তা করবা যে আমাদের ইঞ্জিনিকে তাপটা কি ঢুকতেছে কিনা, ঢুকলে কিউ ওয়ান, আর যদি বের হয়ে যায় তাহলে এটা কিউ টু হবে। তো কিউ ওয়ানকে আমি স্যার কি বলতে পারি, কিউকে আমি বলতে পারি উচ্চ তাপমাত্রা তাপাদার কর্তৃক বর্জিত তাপ অথবা ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপ। কিউ ওয়ানকে আমি সেভাবে বলতে পারি। আর কিউটাকে আমি কিভাবে বলতে পারি, ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপ অথবা নিম্ন তাপমাত্রা তাপাদার কর্তৃক গৃহীত তাপ। অর্থাৎ কিউটাকে আসলে গৃহীত প্লাস বর্জিত দুইভাবে ডিফাইন করতে পারে। এটা ডিপেন্ড আমি কার সাপেক্ষে আসলে করতেছি, মানে কার কর্তৃক করে আমি করতেছি আর কি। আচ্ছা, এখন দেখো এখানে আমরা এগুলো হচ্ছে বেসিক বিষয়। তারপরে এখন দেখো বলেছে কোন ইঞ্জিন গৃহীত কর্তৃক সম্পূর্ণ যদি কাজে রূপান্তরিত হয়, মানে আমরা যদি এখন দেখো এরকম যদি কোনো ইঞ্জিন তৈরি করে ফেলতে পারি যেখানে আমি যে পরিমাণ তাপ দিব ওটা সব সম্পূর্ণ পরিমাণ কাজে রূপান্তরিত করে ফেলবে, এখানে কোনো অংশ ক্ষয় হবে না, মানে কোনো কিউ টু থাকবে না, কিউটা জিরো হয়ে যাবে। তো কিউ টু যদি আমাদের জিরো হয় তো আমাদের এখানে কি হবে, কিউ ওয়ান ইকুয়ালস টু ডাব্লিউ হবে। তো আমাদের এখানে এফিসিয়েন্সিটা কত হয়ে যাবে, যে ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ, এটা 100% হয়ে যাবে আর কি। এটা আমাদের কত হবে, 100% হবে। তার মানে আমাদের এখানে যদি আমাদের এখানে কিউ টুর মানটা অর্থাৎ ইঞ্জিন কর্তৃক বর্জিত তাপের যদি জিরো হয় তো আমরা বলতে পারি আমাদের সেই ইঞ্জিনের দক্ষতা কত হবে, 100% হবে। কিন্তু বাস্তবে যেসব ইঞ্জিন আবিষ্কৃত হয়েছে তাদের কোনটারই দক্ষতা 100% নয়। বাষ্প ইঞ্জিনের দক্ষতা মাত্র 20 থেকে 25%, এমসিকিউটা পড়তে পারো আর কি। সো ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন বিজ্ঞানীরা সচেষ্ট হন। তারা পেট্রোল ইঞ্জিনের দক্ষতা সর্বোচ্চ 50% উন্নত করার সম্মুখীন হন। মানে অ্যাকচুয়ালি বাস্তবিক কথা যে ইঞ্জিনগুলো থাকে ওগুলোর এফিসিয়েন্সি 30-40 এরকম কিছু একটা, তো বেশি হওয়া আসলে এগুলো করা আসলে সম্ভব না, কারণ অনেক যান্ত্রিক ত্রুটি থাকে বা আরো অনেক কারণে শক্তিশালী ক্ষয় হয়ে যায়। ওগুলোর কারণে যে পরিমাণ তাপ দেহ ওটা আসলে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা যায় না। তো ফরাসি বিজ্ঞানী প্রকৌশলী সাদিক কার্নোট তাপ ইঞ্জিন নিয়ে প্রচুর গবেষণা করে একটি আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন। তো ইঞ্জিনে কার্নোট প্রত্যাবর্তী ইঞ্জিন নামে পরিচিত। তো এটা আমরা এরপরের সেকশনে পড়বো, মানে যে সাদিক কার্নোট বা আমরা যেটা কার্নোর ডেফিনেশন হিসেবে পড়ছিলাম বা কার্নোর সূত্র ছিল। তো উনি কি করছেন, যে উনি জাস্ট একটা মডেল তৈরি করছেন, মানে ওই মডেল দিয়ে আমরা যদি একটা জাস্ট আইডিয়াল মডেলটা তৈরি করছেন। তো আইডিয়াল মডেল অনুসারে আমরা যদি একটা ইঞ্জিন তৈরি করে ফেলতে পারি ওটার এফিসিয়েন্সি 100% হবে। বাট ওই যে বাট ওই যে আইডিয়াল মডেলটা তো আসলে যেভাবে আসলে বলা হয়েছে, মানে কিছু আসলে কন্ডিশন গুলো যে বলা হয়েছে কন্ডিশন গুলো আসলে বাস্তবিক অর্থে অর্জন করা আসলে সম্ভব না। তো ওগুলো আসলে আমরা ওই যে 100% করা সম্ভব না, বাট আমরা যদি ওই কার্নোর যে মডেল আর কি ওটা দিয়ে আসলে করা হয় বা ওটা দিয়ে আসলে চিন্তা করে যদি ইঞ্জিন তৈরি করা হয় আর কি, তাহলে এটা এফিসিয়েন্সিটা বাড়ানো সম্ভব। এটা এটা একরকম জাস্ট এটা মানে কার্নোর যে আসলে যে মডেলটা আসলে বলছে এটা নেক্সট ক্লাস আসলে পড়ানো হবে আর কি, এটা নেক্সট ক্লাস ডিটেলসে পড়ানো হবে কার্নো ইঞ্জিন বা কার্নো সাইকেল এগুলা। তো আমরা এটা এটা একটা মডেল, একটা আদর্শ মডেল যেটার সাহায্যে আমি কি করতে পারি, আমি ইঞ্জিনের এফিসিয়েন্সি বাড়াতে পারি। জাস্ট মানে ওই যে আদর্শ গ্যাসের মতো আর কি। আদর্শ গ্যাস আসলে এক্সিস্ট করে না, ওটা just একটা মডেল ছিল। তো আমরা যে আদর্শ গ্যাসের কিছু প্রপার্টিজ দিতাম, so আমরা আদর্শ গ্যাসের প্রপার্টিজ গুলো জানা থাকলে আমরা বাস্তব গ্যাসের প্রপার্টিজ গুলো সম্বন্ধে আইডিয়া পেতে পারতাম। তো এখানে জাস্ট এরকমই যে আমরা ইঞ্জিন তৈরি করি, বাস্তব ইঞ্জিন তৈরি করি যেটা এফিসিয়েন্সি কখনো 100% হবে না, কারণ এটাকে আমরা কার্নোট মডেলের সাথে কম্পারিজন করে আসলে তৈরি করি। তো আমাদের এগুলো ছিল এখানে বেসিক কনসেপ্ট, তারপরে হিট ইঞ্জিন, তারপরে তাপ দ্বিতীয় সূত্র নিয়ে এগুলো ছিল একদম জাস্ট কিছু বেসিক কনসেপ্ট আর কি। তো এখান থেকে আমরা যদি কিছু প্রবলেম সলভ করি। তো এখন দেখো আমাদের প্রথম প্রবলেম হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে একটি ইঞ্জিন প্রতি চক্রে মানে প্রতি সাইকেলে 3400 জুল তাপ গ্রহণ করে এবং 2400 জুল তাপ বর্জন করে। ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ এবং দক্ষতা নির্ণয় করে। এখন ইঞ্জিন তাপ গ্রহণ করতেছে, কিন্তু ইঞ্জিন যদি তাপ গ্রহণ করে তাহলে কিউ এর মানে আমি বলতে পারি কত, 3400 জুল। আর ইঞ্জিন যদি তাপ বর্জন করে কিউ টু, এটাকে আমি বলতে পারি কতটুকু, 2400 জুল। মানে ইঞ্জিন যদি তাপ গ্রহণ করে ওটাকে আমরা বলবো কি, ইঞ্জিন কর্তৃক মানে ইঞ্জিন তাপ গ্রহণ করে মানে কি, ইঞ্জিনে তাপ ঢুকতেছে তার মানে 3400 হবে। আর ইঞ্জিন তাপ বর্জন করে 2400 জুল। এখন ধরো তোমার কাছে কিউ ওয়ান এবং কিউ টু দুইটা দেয়া আছে। তো এটার জন্য আসলে তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারো আর কি। যেটা বড় ওটাকে তুমি কিউ ওয়ান ধরবে, যেটা ছোট তুমি কিউ টু ধরবে। মানে দুইটা তাপ যদি একসাথে দেয়া থাকে আর কি, মানে ধরো তুমি কোশ্চেন পরে বুঝতে পারতেছো না তখন তুমি কি করবা, যেটা বড় ওটাকে কিউ ওয়ান ধরবে, যেটা ছোটটাকে কিউ টু ধরবে। বাট যদি একটা দেয়া থাকে তখন তোমাকে চিন্তা করে বের করতে হবে আর কি, বেসিক যে আইডিয়া গুলো ওগুলো ইউজ করে তোমাকে বের করতে হবে। বাট যদি দুইটা দেয়া থাকে তখন তুমি এটা খুব সহজে বের করে ফেলতে পারবা। তারপর বলছে ইঞ্জিনের দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ এবং ইঞ্জিনের দক্ষতা বের করতে বলা হয়েছে। তো আমরা যে আমাদের যে ফর্মুলা গুলো আছে, যে ফর্মুলা গুলো এখানে আমরা যদি ইউজ করি, তো আমাদের এখানে ডাব্লিউর মান কি হবে, ফার্স্ট আমরা যদি ডাব্লিউ বের করি যেটা আমাদের কিউ ওয়ান মানে কিউ টু হবে, সেটা আমাদের কত হবে, এটা আমাদের হবে এখানে 1000 জুল হবে।
আর আমরা যখন এফিসিয়েন্সি বের করতে চাই তো আমাদের কত হবে, যে ডাব্লিউ ডিভাইড বাই কিউ ওয়ান ইন্টু 100%। তা আমরা যদি এটাকে বের করি তাহলে এটা কত হবে, 1000 ডিভাইড বাই 3400 ইন্টু কত হবে, 100% হবে। তারপরে এটাকে তুমি ক্যালকুলেশন করলে আমাদের এটা তো যেটা হবে ওটা আমাদের প্রবলেমের উত্তর হবে আর কি। এরপর এটা বলেছে একটি ইঞ্জিন কার্যকর বস্তু যত জুল তাপ উৎস হতে গ্রহণ করে কাজ সম্পূর্ণ হবার পর তার 30% তাপ বর্জন করে। তার মানে ইঞ্জিন যতটুকু তাপ গ্রহণ করেছে আমাদের কি ওয়ান, আমাদের যে যতটুকু তাপ গ্রহণ করে তার 30% বর্জন করতেছে। মানে যে বর্জন করে আমরা কি ধরি, ইঞ্জিন যদি বর্জন করে আমরা কিউ টু ধরি, সেটা আমাদের হবে কিউ ওয়ান এর 30% বা 0.3। এখানে আমাদের এফিসিয়েন্সি যদি বের করতে, আমাদের এফিসিয়েন্সি দুইটা ফর্মুলা ছিল, এটা ছিল ওই যে ডাব্লিউ এর বাই কিউ বা এটা ছিল আমরা বের করতে পারি ওয়াট, ওয়ান মাইনাস এর কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান ইন্টু 100%। আমরা চাইলে এই ফর্মুলা এখানে ইউজ করতে পারি। তা আমরা যদি এখানে এই ফর্মুলা ইউজ করি, এটার মান কত, এটার মান হবে 70%। আচ্ছা, তারপরে এখানে বলেছে কোন একটি ইঞ্জিনের দক্ষতা আছে 80%, এটি সিঙ্কে, সিঙ্ক মানে কি, সিঙ্ক মানে আমাদের নিম্নতাপ আদার তাপ বর্জন করে। তার মানে সিঙ্কে কে বর্জন করছে, ইঞ্জিন বর্জন করছে। তো আমরা কিউ ধরবো, এটা আমরা কিউ টু ধরবো। সিঙ্কে 400 জুল তাপ বর্জন করে, এটা আমরা কি ধরবো, কিউ টু ধরবো। তো এখানে বলা হচ্ছে এফিসিয়েন্সি দেওয়া কতটুকু, 80% বা 0.8 দেওয়া আছে। তুমি চাইলে 80% লিখতে পারো, চাইলে 0.8 লিখতে পারো। তো এখানে বলেছে উচ্চ তাপমাত্রা তাপমাত্রা থেকে কি পরিমাণ তাপ গ্রহণ করবে। তো আমাদের এখানে কিউ ওয়ান এর মান বের করতে বলেছে, উচ্চ তাপমাত্রা তাপমাত্রা থেকে কি পরিমাণ গ্রহণ করেছে, কিউ ওয়ান এর মান বের করতে বলেছে আর কি। তো এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো যে এন ওয়ান মাইনাস এর কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। তো এখান থেকে আমরা যদি এগুলো ইউজ করি তো এখান থেকে আমরা কার মান পাবো, এগুলো যদি আমরা এখানে ইউজ করি তো এখান থেকে আমরা মেন এখানে কিউ ওয়ান এর মান পাবো। আহ, যেহেতু এখানে আমি 0.8 এ বসেছি তো এটা আমার যে দশমিক নিয়ে নেই আর কি, না সরি 100 দিয়ে নেই, জাস্ট দশমিকে বসেছি তো আমি 100টা দিয়ে নিই। তুমি যদি এটা পার্সেন্টেজ বসে এখানে 100% দিয়ে গুণ করে দিতে পারো আর কি, যে এইখানে যেভাবে করো মানে অ্যান্সার মিললেই হয়। So, আমাদের এখানে কিউ ওয়ান এর মানটা হবে 2000 জুল হবে। আচ্ছা, তারপরে প্রবলেম দেখো এটা, এখানে কোশ্চেনটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে an ideal gas is taken through a cyclic thermodynamic process through 4 steps.
দ্য অ্যামাউন্ট অফ হিট ইনভলভ ইন দিস স্টেপস Q1 এর মান দেয়া আছে, Q2 এর মান দেয়া আছে, Q3 এর মান দেয়া আছে, Q4 এর মান দেয়া আছে রেসপেক্টিভলি। দ্য করেসপন্ডিং কোয়ান্টিটিস অফ ওয়ার্ক ইনভলভড W1 দেয়া আছে, W2 দেয়া আছে, W3 দেয়া আছে, W4 রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য ভ্যালু অফ W4। আচ্ছা, তো এখন দেখো এখানে আমরা ফর্মুলা ইউজ করতে পারি যে কিউ নেট ইকুয়ালস টু ইউ নেট প্লাস ডাব্লিউ নেট। যদি এখানে আমাদের কয়েকটা প্রসেস, আমি এই ফর্মুলা ইউজ করতে পারি। কিউ নেট মানে আমাদের টোটাল অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, সরি টোটাল তাপের ডিকিউ মানে কি পরিমাণ তাপ আসছে, আমরা কিউ নেট দ্বারা ডিফাইন করতে আসছে, এটা ইউ নেট ডাব্লিউ নেট। কি এটা বলতে পারবা? যেহেতু এটা সাইক্লিক, এখানে আমাদের ইউনিটের মান কত হবে? যেহেতু এটা সাইক্লিক, এখানে আমাদের ইউনিটের মান কত হবে? 0। হ্যাঁ, এটা হবে জিরো হবে। এটা আমি একটা ক্লাসে বলছিলাম, আমাদের যদি একটা পুরো সাইকেলে আমাদের এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে? জিরো হবে। তা আমাদের ইউনিটের মান যদি এখানে জিরো হয়, তো আমরা এখানে কি লিখতে পারি? কিউ নেট, কিউ নেটের মান আমরা লিখবো কি ডাব্লিউ নেট, ডাব্লিউ এখানে নেট লিখবো। এখানে আমরা কিউ নেট পাবো কি, কিউ নেটের মান পাবো Q1 প্লাস এর Q2 প্লাস এর Q3 প্লাস এর Q4। এখানে আমরা নর্মালি জাস্ট অ্যালজেব্রিক যোগ করতে পারবো। কেন? কারণ যেহেতু শক্তি একটা স্কেলার আসে, তো আমরা এগুলা জাস্ট নেট বের করার জন্য আমরা অ্যালজেব্রিক যোগ করতে পারবো। তো এখানে আমরা যোগ করবো W1 প্লাস এর W2 প্লাস এর W3 প্লাস এর W4। তো এখানে আননোন কোনটা? দেখো আমাদের এখানে সবগুলো ডাটা দেওয়া আছে, শুধুমাত্র W4 টা আননোন। তো আমরা এখান থেকে W4 টা যদি ক্যালকুলেশন করে বের করি, তো আমাদের এখানে W4 এর মানটা কত? W4 এর মানটা হবে 765 জুল। তো আমাদের প্রথম প্রবলেমের উত্তর। বি নাম্বার প্রবলেমটা এখানে বলছে এটা এই নাম্বারটা, এখানে বি নাম্বার কোশ্চেনটা বলছে, বি নাম্বার কোশ্চেনটা বলছে এখানে এফিসিয়েন্সি বের করে। তো এফিসিয়েন্সি কি হবে? আমরা যেখানে এফিসিয়েন্সি বের করতে চাই, তো আমাদের এটা হবে কিন্তু পুরো সাইকেলের জন্য এখানে আমরা ফর্মুলা ইউজ করব ডাব্লিউ নেট ডিভাইড বাই কিউ নেট ইনটু 100%। তো এখন দেখো আমাদের কত হবে? আচ্ছা, এখানে একটু ওয়েট করে, এফিসিয়েন্সি। আচ্ছা, তো এখানে খেয়াল করো, এখানে একটু এফিসিয়েন্সিটা বের করার জন্য একটু ঝামেলা আছে এখানে। এখানে আসলে কি, এই যে এফিসিয়েন্সিতে কিউ নেট ইউজ করা যাবে না। এখানে তোমাকে শুধুমাত্র এখানে কিউ পজিটিভ ইউজ করতে হবে। মানে এখানে কি দেখো, আমরা এখানে ডাব্লিউ এর আমাদের আউটপুট ঠিক আছে, বাট এখানে আমাদের নিচে কি ছিল? নিচে কি ছিল? এখানে কিউ ওয়ানটা ছিল কি? গৃহীত তাপ। তার মানে এখানে আমাদের কিউর মানে আমরা শুধু পজিটিভ গুলো ইউজ করবো। পজিটিভ মানে এখানে গৃহীত তাপ আমরা ইউজ করবো। তো এখানে আমরা এই যে এখানে Q1 এবং Q4 ইউজ করবো, Q2 এবং Q3 ইউজ করবো। তো এটা একটা বেশ ভালো একটা ইয়ে আর কি, এটা একটু মাথায় রাখবে এখানে। বাট এখানে কাজের সময় আমরা সবগুলো এখানে ইউজ করতে পারবো। 220 মাইনাসের 825 মাইনাসের 1100 আর এটার মধ্যে প্লাস 765। তো এখানে আমরা শুধুমাত্র কিউ পজিটিভ বের করবো, মানে শুধুমাত্র এখানে যেটা যেই পরিমাণ তাপ ওর ভিতরে আসলে ঢুকতেছে ওগুলো আমরা বের করবো। এখানে আমরা Q2 এবং Q3 কেন ইউজ করবো না? কিউ নেট বের করার জন্য মেনলি এখানে কেন ইউজ করবো না এগুলা? কারণ যেহেতু এগুলো নেগেটিভ, এগুলো আসলে গৃহীত তাপ না, এটা হচ্ছে বর্জিত তাপ। তো আমরা এখানে Q2 এবং Q3 ইউজ করতে পারবো না। বাট আমরা এখানে ইউজ করতে হবে গৃহীত তাপ। যেহেতু আমরা এখানে Q1 এবং Q4 পজিটিভ, তো আমরা জানি কিউ যদি পজিটিভ হয় এটাকে আমরা বলি কি গৃহীত তাপ। তো এখানে আমরা এগুলো আসলে ইউজ করবো। তো আমরা এখানে হবে 5960 প্লাস এর 3645 ইকুয়ালস টু, আমাদের এখানে আমরা যদি বের করে এটাকে, আচ্ছা, কাজের ক্ষেত্রেও তো মাইনাস থাকলে সেটা ওই ওই সিস্টেমটার উপর কাজ করা হচ্ছে বুঝায়, তাহলে সেটাও কনসিডার করা হবে কেন? এখানে সবসময় মানে আউটপুট মানে কি? আউটপুট মানে তুমি কি মানে আউটপুট মানে আসলে কি যে এখানে তোমার যে ইনপুট এবং মানে সবগুলো কাজ যেগুলো সেগুলো তুমি যোগ করতে পারবে আর কি। মানে আউটপুট হিসাবে তুমি মানে আমরা যে যে এখানে এই কথা আমি এর আগে বলছিলাম একবার, যে যখন বলছিলাম যে দুইটা প্রসেস যখন দেওয়া থাকতো আর কি, যখন সমস্যা উদ্ধাপে জিনিসগুলো যখন প্রবলেমগুলো সলভ করে, তখন একটা বলছিলাম তখন তুমি যদি মোট কাজ বের করো, তখন তোমাকে আমি বলছিলাম মডুলাস না নিতে। যেই মানগুলো আসবে এক্সাক্ট ভ্যালুগুলো এখানে ইউজ করবো। সাপোজ প্রথম আমাদের স্টেপে সমস্যা হয়েছে, তারপর স্টেপে রুলস হয়েছে, যখন আমরা বলছিলাম কৃতকাজ যদি বের করতে বলা হয়তো, তখন আমরা বলছিলাম যে কি এখানে কোনো মডুলাস ইউজ না করে এক্সাক্ট মানগুলো আসলে ইউজ করবা। তার মানে কাজ বের করার সময় আসলে কি করা হয় যে পজিটিভ এবং নেগেটিভ সবগুলোকে আমরা যোগ করে এখানে সামটা আসলে করি। তো এখানে জন্য আমরা
যে মানে কোনটা আসলে পজিটিভ, কাজের বেলা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা ইউজ করবো না। এখানে ডেফিনেশনটা আসলে কি, ডেফিনেশনটা বলছে এখানে কি পরিমাণ আসলে কাজ আমরা পাইতেছি বা কি পরিমাণ আউটপুট আমরা পাইতেছি। তো এখানে পজিটিভ কাজ হতে পারে, নেগেটিভ কাজ হতে পারে। So, আমরা এটা বের করে এটা উত্তর হবে 10.82%। এই কনসেপ্টটা মাথায় রাখো, সামনে এটা নিয়ে একটা সাইকেলের প্রবলেম থাকবে, এটা সলভ করবো। যে আমাদের এখানে শুধুমাত্র যেখানে গৃহীত তাপটা আমরা এখানে নিব মান বের করার জন্য। তারপরে এই প্রবলেমটা খেয়াল করে, এই প্রবলেমটা এখানে বলা হয়েছে কি, আমাদের ডেনসিটি ভার্সেস প্রেসার গ্রাফ অফ, এখানে আমাদের একটা ডেনসিটি ভার্সেস প্রেসার গ্রাফ দেওয়া আছে। এটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস আছে কি ডেনসিটি এবং এক্স আছে প্রেসার of an one mole of an ideal monatomic gas undergoing a cyclic process is shown in figure. The molecular mass মানে of the gas is m দেয়া আছে আর কি। তো এখানে আমাদেরকে এখানে কি কি বের করতে বলা হয়েছে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন ইচ প্রসেস, ফাইন্ড হিট রিজেক্টেড বাই গ্যাস ইন ওয়ান কমপ্লিট সাইকেল এন্ড দ্য ফাইন্ড এফিসিয়েন্সি অফ দ্য সাইকেল। মানে এখানে আমরা হিট রিজেক্টেড, মানে আমরা এখানে হিট রিজেক্টেড মানে আসলে কি, ওর থেকে আসলে কি পরিমাণ আসলে বর্জিত তাপ ইন ওয়ান কমপ্লিট অফ সাইকেল, ওটা আসলে আমরা বের করব, আর এফিসিয়েন্সি সেখানে বের করব। তো এখানে আমরা যদি এখানে এই প্রবলেম যদি সলভ করতে যাই, তো এখানে আমরা এটা জিনিসটা কিভাবে চিন্তা করবো, তো আমাদের এখানে এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে হয়, আমাদের কিন্তু প্রত্যেকটা প্রসেসটা আমরা চিন্তা করতে, ফার্স্ট আমরা এখানে চিন্তা করবো এসি প্রসেস। এখন এসি প্রসেসটা আসলে কি প্রসেস, এসি প্রসেসে, সরি এটা এসি প্রসেস না, এখানে প্রসেসটা হচ্ছে আমাদের এবি, বিসি এবং সিএ। তো আমাদের এখানে ফার্স্টে এবি প্রসেস, এবি প্রসেসে এখানে কি হইতেছে, আমাদের এখানে এটা আসলে কি প্রসেস, এটা কেউ কি চিন্তা করে বলতে পারবা যে এবি প্রসেসটা এটা কি কি প্রসেস হতে পারে? আহ এটাকে এটা আমি একদম একুরেটলি পড়াই নাই, বাট হিন্টস পড়ানো হয়েছে। ঠিক করে বলতে পারবে যেটা আসলে, আচ্ছা খেয়াল করো, একটা রিলেশন ছিল আহ, যে ডি ইকুয়ালস টু পিএম ডিভাইডেড বাই আর টি। এখানে আমরা বলতে পারি টি প্রপোর্শনাল টু পি ডিভাইড বাই টি। এখন দেখো আমাদের এই প্রসিডিউরে আমাদের এটা আসলে কি, এটা হচ্ছে আমাদের একটা মূল বিন্দুগামী সরলরেখা। তো এটা মূল বিন্দুগামী সরলরেখা কখন হবে, যখন আমাদের টিটা কনস্ট্যান্ট হবে, ডি প্রপোর্শনাল যেহেতু পি। তো আমাদের এখানে এবি প্রসেসটা, এটা হচ্ছে আমাদের একটা আইসোথার্মাল, বা আমরা বলতে পারি সমষ্ট। এবি প্রসেসটা আমাদের কি হবে, সমষ্ট প্রসেস হবে। তো এখন সমস্ত প্রসেসে আমরা এখানে যদি কাজ বের করতে চাই ডাব্লিউএবি, তো ডাব্লিউএবি এর জন্য আমাদের ফর্মুলা কি হবে, এন আর টি লন টিএফ, মানে লন বি ডিভাইড বাই বি ওয়ান, মানে আমরা লিখতে পারি এখানে লিখবো বিবি ডিভাইড বাই বিএ, মানে শেষ ডিভাইড বাই আদি। এন এর মান কত, এন এর মান তো বলতেছি এখানে ওয়ান, ওয়ান। তো এখন দেখো ওয়ান তো এখানে লিখার দরকার নেই। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি আর ইন্টু টি এ, মানে আমাদের এখন দেখো এই বিন্দুতে যে টেম্পারেচার, আমাদের বি বিন্দু টেম্পারেচার কিন্তু সেমই হবে, আর টি এ লন, এটাকে আমরা লিখতে পারি পি এ ডিভাইড বাই পিবি। সরি পি এ ডিভাইড বাই পিবি, কারণ প্রেসারটা উল্টা, প্রেসার দিয়ে উল্টা লেখা যায়, এই জিনিসটা বলা হয়েছিল। এখন দেখো এখানে টি এর মানটা আমরা বের করতে পারি, টি এর মানটা কিভাবে বের করবো, এখন আমরা যদি এই ফর্মুলা ইউজ করি যে ডি এ, মানে ডি এখানে ডি দ্বারা প্রকাশ করে আমরা রো দ্বারা প্রকাশ করব, যে রো নট, এখানে প্রেসার রো নট পি নট এম, আর এখানে প্রেসার কি হবে এই পয়েন্টের জন্য,
এই পয়েন্টের পেছনে টেম্পারেচার হবে টি এ। তাহলে টি এর মানটা কি আসতেছে? টি এর মানটা অ্যাকচুয়ালি আসতেছে রো নট এম। আচ্ছা, এখানে আমি রো আর পি দেখতে কিরকম হয়, যেন আমি রোটাকে ডি দ্বারা লিখতে আসি আর কি। যদি এখানে আমাদের রো দেয়া আছে, বাট এখানে এগুলো একটু মুছে দিই আমি। তাহলে এখানে রো না, এগুলো ডি দ্বারা প্রকাশ করা আছে। তো এখানে এটাকে আমি ডি নট দ্বারা প্রকাশ করব, যে ডি জিরো ইকুয়ালস টু পি জিরো এম আর টি জিরো, সরি টি এ। তো আমাদের এখানে টি এর মান কি হবে? টি এর মান হবে এখানে পি নট ডিভাইড বাই এম আর ডি নট। এখন এই মানগুলো এখানে যদি বসাই, আহ তো আমাদের এখানে আর ডি নটের মান কি হবে? এটা হবে পি নট ডিভাইড বাই এম ডি নট। আর এটা কত হবে? লন পি এ ডিভাইড বাই পি যদি বের করি, তো পি এর মধ্যে পি নট মানে এটা হাফ হবে আর কি। এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, বা চাইলে মাইনাসের উপরে লিখতে পারি। তো আমরা এখানে একটা প্রসেসর বের করছি। এখন আমরা অন্য প্রসেসর বের করবো, বিসি প্রসেস। আমাদের বিসি প্রসেস, এটা দেখে আসলে বোঝা যাচ্ছে, এটা তো খুব সহজে বোঝা যায়, এটা হচ্ছে আমাদের সমচাপ প্রসেস। যদি আমাদের সমচাপ যদি প্রসেস হয়, তো আমাদের ডাব্লিউবিসি আসলে কত হবে? ডাব্লিউবিসি এর কথা হবে, ডাব্লিউবিসি আমাদের এটা হবে আহ সমচাপ প্রসেসের জন্য আমাদের কৃত কাজের ফর্মুলা ছিল কি পি ডিবি। সমচাপ প্রসেসের জন্য আমাদের কৃত কাজের ফর্মুলা ছিল কি পি ডিবি। তো এখন এটাকে যদি আমরা বের করতে চাই, তো আমরা এখানে পি ডিবি হিসেবে কিভাবে চিন্তা করতে পারি? আচ্ছা, তো এখান থেকে খেয়াল করো, আমি যদি এই মানগুলো একটু বের করে রাখি আগে থেকে, পরে এগুলো সুবিধা হবে ক্যালকুলেশন করতে। তো আমাদের এই মানটা কত হবে? এই মানটা হবে মাইনাসের পি নট এম ডি নট। এটাকে আমি লন টু লিখবো। এখন এখান থেকে আমাদের যেহেতু ইউএবি যেহেতু জিরো হবে, যেহেতু আমাদের এটা ইউএবি কেন জিরো হবে? কারণ যেহেতু এটা সমস্যা প্রসেস অন্তঃস্থ শক্তির পরিবর্তন করতে হয়, জিরো হয়। তো আমরা এখন যে ফার্স্ট যদি ইউজ করি, তাহলে কিউএবি এর মান কত হবে? কিউএবি এর মান হবে মাইনাসের পি নট ডিভাইডেড বাই এম ডি নট লন টু। মানে এটা আমাদের কিউ, যে এখানে ডাব্লিউ এর সমান হবে আর কি, কিউ এর মানটা সেমই হবে। আচ্ছা, তো এখন ডাব্লিউবিসি আমরা বের করবো। ডাব্লিউবিসি আমাদের ফর্মুলা কি হবে? আহ, আমাদের এখানে পি, আমাদের প্রেসারের মানটা কত? টু পি নট। প্রেসারের মান কত? টু পি নট ডিভাইড বাই ডিবি। তো ডিবি মানে কি হবে? বিসি মাইনাসের বিবি। তো এখন দেখো টু পি নট, আমি এখানে বিসির মান চাইলে কি বের করতে পারি? বিসির মান চাইলে এখানে আমি ইউজ করতে পারি, দেখো যেহেতু এটা আমার এক মোল দেয়া আছে, এক মোল যদি দেয়া থাকে, ওটার ভর কত হবে? মোলার ভরের সমান হবে। এক মোল যদি দেয়া থাকে, ওটার ভর কার সমান হবে? মোলার ভরের সমান হবে। তো এখানে আমরা ভলিউমকে চাইলে লিখতে পারি যে এম ডিভাইডেড বাই ডিসি মাইনাসের এম ডিভাইডেড বাই ডিবি, সেটা আমরা লিখতে পারি। তো এখন দেখো এখান থেকে আমাদের এম এর মানটা যদি আমি কমন নেই, যেহেতু আমরা ডিসি এবং ডিবির মান আমাদের আহ এটা আমি এখানে ইউজ করি, তো এখান থেকে আমি যদি টু পি নট, আর আমি চাইলে এম যদি কমন নেই, তো ওয়ান ডিভাইড বাই ডিসি। তো ওয়ান ডিভাইড বাই ডিসির মানটা আসলে কি, মানে এই যে এটা আমাদের এখানে, এটা কত হবে? এখানে আমাদের ডেন্সিটির মানটা কত? ডি নট মাইনাসের, আর ডিবির কত? টু ডি নট। তো ওয়ান ডিভাইড বাই টু ডি নট। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের অ্যান্সার কত হবে? এখানে ক্যালকুলেশন করলে আমাদের হবে পি নট ডিভাইড বাই এম ইন্টু ডি নট। এটা আমাদের হবে, মানে এর আসলে অ্যান্সার হবে আর কি। সরি, অ্যান্সার না, ডাব্লিউবিসি হবে আর কি। তো ডাব্লিউবিসি বের করার পর এরপর আমরা কি বের করবো? এরপর আমরা বের করবো কিউবিসি। কিউবিসি আমি লিখবো। সো কিউবিসি কিভাবে বের করবো? কিউবিসি আমাদের ফর্মুলা কি হবে? এটা ফর্মুলা হবে এন সিপিডিটি হবে। তো এন এর মান তো ওয়ান, সিপির মান কত হবে? সিপির মান হবে আর ইন্টু গামা মাইনাসের ওয়ান। তো এখানে যদি মনোটমিক গ্যাস, তাহলে গামা মান কত হবে? গামা মান হবে ফাইভ ডিভাইড বাই থ্রি মাইনাসের ওয়ান। ডিটির মান কি হবে? আমরা যেহেতু ডিটির মান হবে এখানে কি হবে দেখো, ডিটির মান এখানে আমাদের হবে টিবি, সরি টিসি মাইনাসের টিবি হবে, টিসি মাইনাসের টিবি হবে, তাহলে সি মাইনাসের বি। তো এখন এখান থেকে আমরা এই ফাইভ ডিভাইড বাই থ্রি কিভাবে লিখতে পারি? আচ্ছা, এটা আমি রাখি এখানে, যে ফাইভ ডিভাইড বাই থ্রি মাইনাসের ওয়ান। টিসির মান কিন্তু চাইলে আমি বের করতে পারি, যে এই ফর্মুলা দিয়ে যে কোনো পয়েন্টে টেম্পারেচার আমরা বের করতে পারবো, ওই পয়েন্টের প্রেশার। তো প্রেশারের মান কত? সি পয়েন্ট আমাদের প্রেশার কতটুকু? সি পয়েন্টের প্রেশার টু পি নট। তো টু পি নট ইন্টু এম আর ইন্টু ডি নট। তো ডি নটের মান কতটুকু? ডি নটের মান হইতেছে এখানে আমাদের এই পয়েন্ট প্রেশারের মান হইতেছে, যখন সি পয়েন্ট থাকে তখন হচ্ছে ডি নট।
মাইনাসের আমরা বি পয়েন্টে যদি বের করতে চাই, সো আমাদের প্রেশারের মান কত, পি নট, সরি প্রেশারের মানটা 2 পি নট হবে অ্যাকচুয়ালি, 2 পি নট ইনটু এম, বাট এখানে ডেনসিটির মানটা কত, ডেনসিটির মানটা 2 ডি নট হয়। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা একটা মান পাবো, সেই মানটা আমাদের হবে, সেটা আমাদের ক্যালকুলেশন করলে হয় 3/2 পি নট এম, পি নট এম ডি নট হয়। এখন দেখো আমরা কিউ বেসি জানি, ডাব্লিউ বেসি জানি, তো এখান থেকে আমরা কি বের কি বের করতে পারবো, এখান থেকে চাইলে কিন্তু আমরা ইউ বেসি বের করে ফেলতে পারবো। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটা ফর্মুলা আছে, এখানে একটা গামা ছিল আর কি, এখানে 5/3 হবে, এটা সাথে লিখতে হয়, এখানে আমরা লিখি নাই। সিভি মান ফর্মুলা গামা আর গামা মাইনাস এর মান, তাহলে এটা 3/8/2 আছে, এটা 5/8/2 হবে, সো 5/8/2। তো আমাদের এখান থেকে ইউবিসি কত হবে, তো আমরা যদি বিয়োগ করে দিই, এটা আমাদের হবে কিউবিসি মাইনাসে ডাব্লিউবিসি। এটাকে যদি আমরা বের করি, আমাদের কত হবে, 3/2 হবে, এখানে কত হবে, পি নট ডিভাইড বাই এম ইন্টু ডি নট হবে। তারপরে আমাদের লাস্ট প্রসেস, আমরা লাস্ট প্রসেস বের করব। তো লাস্ট প্রসেস আসলে কোনটা, আমাদের সেটা আছে সিএ প্রসেস। তো সিএ প্রসেস আমাদের কি, সিএ প্রসেস আমাদের এখানে সমঘনত্ব, মানে এখানে ঘনত্ব আসলে সমান থাকে। এখন দেখো এই প্রসেসটা এখানে পড়া হয় না, মানে সমঘনত্ব, এখানে আমরা কি করব, মানে এটা আসলে কিভাবে বের করা যেতে পারে, এখানে আমাদের ঘনত্ব আসলে সেম থাকবে। তো ঘনত্ব সেম থাকার মানে আসলে কি, ঘনত্ব সেম থাকার মানে এখানে আমাদের হচ্ছে যে ডেনসিটি কনস্ট্যান্ট থাকবে। দেখো ডেনসিটি যেহেতু কনস্ট্যান্ট থাকতেছে, এখানে কিন্তু আমাদের যেহেতু আমাদের এখানে মূল সংখ্যাটা সমান, তার মানে এখানে আমাদের ডাব্লুটা এখানে কনস্ট্যান্ট থাকতেছে আর কি। এখানে আমরা গ্যাস থেকে আসলে কমাইতেছি না, মানে আমরা সেম গ্যাসটাই সাইকেলটা করতেছি, তার মানে ডাব্লুর মান কনস্ট্যান্ট থাকবে। তার মানে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি এখানে আমাদের বি এর মানটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে এখান থেকে এই জিনিসটা মাথায় রাখতে পারো, আমাদের যদি ঘনত্ব যদি সমান হয়, ওটাকে আমরা সেটা সম আয়তনের একটা প্রসেস বলতে পারি। মানে দেখো এখানে ঘনত্ব, এখানে বিসিবি সি এর প্রসেসটা ডিরেক্ট বলো না, এটা আসলে কি প্রসেস, ওটা আমরা চিন্তা করে বের করে ফেলছি, এটা কিন্তু এটা সমায়তন প্রসেস। তো সমগ্র থাকলে ওটাকে তুমি সময়, যদি গ্যাস যদি আমরা গ্যাসের পরিমাণ যদি আমরা চেঞ্জ না করি, ওটাকে তুমি সম আয়তন হিসাবে চিন্তা করবে। তো সমায়তন যদি হয়, তো আমরা একটা খুব সহজে ডাব্লিউসিএ বের করে ফেলতে হবে, ডাব্লিউসিএ কত হবে, 0 হবে। তো ডাব্লিউসিএ যদি এখন আমাদের 0 হয়, তো এখন আমরা বের করতে হবে এখন আমরা বের করবো যে কিউসিএ বা ওই সকল জিনিসগুলো। তো আমাদের সমায়তনের জন্য আমরা কিউসি এর ফর্মুলা জানি কি হবে, সমায়তনের জন্য আমাদের কিউসি এর ফর্মুলা ছিল এন সিবিডিটি ছিল, এন সিবিডিটি। সো এন এর মান কত 1, তা লেখার দরকার নেই, সিবি মান কত হবে আর ইনটু, যেহেতু মনোটমিক গ্যাস তো 5/3 মাইনাস 1, আর ডিটি মান কি হবে, ডিটি মান হবে টিসি মাইনাস টিএ মাইনাস টিসি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করবো যে আর ডিভাইডেড বাই 5/3 মাইনাস এর 1 টিএ, টি এর মান কত হবে দেখো, টি এর মানে যে আমরা এখান থেকে যে বের করবো, যে ফর্মুলা ইউজ করে, যে আমাদের ওই পয়েন্টে প্রেসার কত, প্রেসার হচ্ছে আমাদের পি নট এম আর ইন্টু ডি নট, মাইনাসের সি পয়েন্টটা কত হবে, সি পয়েন্ট আমাদের প্রেশার কতটুকু, 2 পি নট এম ইন্টু আর ডি নট। তো এইখান থেকে আমরা পুরোটা যদি ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশন করলে আমাদের এটার মান কত হবে, এটার মান হবে মাইনাসের 3/2 পি নট ডিভাইডেড বাই এম ইন্টু ডি নট হবে। তো এখান থেকে আমরা ডাব্লিউসি কিউসি বের করে ফেলছি, এখান থেকে আমরা ইউসি বের করে ফেলতে পারি, ইউসি দরকার নেই, তাহলে বের করতে পারি, ইউসি আমরা আমাদের ডাব্লিউসি কিউসি এর সমান হবে, যে -3/2 পি নট এম ডি নট হবে। তো এখন দেখো আমরা এখানে যা যা কিছু আমাদের দরকার সবকিছু আমরা এখানে বের করতে, এখন আমাদের এখানে অ্যান্সারটা আসলে কি হবে দেখো, এখানে আমাদের প্রথম কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন ইচ প্রসেস, তো আমাদের এই কোশ্চেনটা অলরেডি ডান, আমরা প্রত্যেকটা প্রসেসে কৃতকাজের মান বের করছি, যে এটা বের করছি, তারপরে এটার জন্য এটা বের করা হয়েছে, এটার জন্য আমাদের এটা বের করা হয়েছে। বলছে ফাইন্ড হিট রিজেক্টেড বাই গ্যাস ইন ওয়ান কমপ্লিট সাইকেল। তাহলে এখানে হিট রিজেক্টেড মানে আসলে কি পরিমাণ তাপ এখানে আমাদের বর্জন করছে, বা কি পরিমাণ তাপ এখান থেকে আমাদের বর্জিত হয়েছে, ওটা এখানে আমাদের বের করতে বলেছে, যে কি পরিমাণ তাপ এখান থেকে আসলে আমাদের বর্জিত হয়েছে, আমাদের এখানে ওইটা বের করতে বলা হয়েছে। তো এখন দেখো এটা আমরা এখন কিভাবে চিন্তা করতে পারি বা কিভাবে বের করতে পারি। আহ তো এটা আমরা কিভাবে এখন চিন্তা করা যেতে পারে। সো এখন দেখো হিট রিজেক্টেড মানে আমরা শুধু এখানে নেগেটিভ মানগুলো যোগ করব, মানে এখানে যদি হিট রিজেক্টেড বলছে, তো আমরা এখানে যদি এখানে বি নাম্বার কোশ্চেনটা সলভ করতে চাই, তো আমরা এখানে নেগেটিভ কোনটা, এখানে আমাদের কিউ মানে নেগেটিভ, এখানে নেগেটিভ, তো আমাদের এখানে কিউ রিজেক্টেড,
সো যেটা আমি কিউ টু রিপ্রেজেন্ট করতে পারি, মানে কিউ টু, এটার মান কত হবে, অ্যাকচুয়ালি আমাদের হবে যে কিউ এ বি প্লাস এর কিউ সি হবে, এই দুটো হবে আর কি। তো এখান থেকে আমরা যেটা কিছু কমন লিখি, তাহলে আমাদের হবে পি নট ডিভাইডেড বাই এম ডি নট। এটা আমাদের হয়তো হবে কতটুকু খেয়াল করো, এটা আমাদের হবে লন টু মাইনাস এর থ্রি ডিভাইড বাই টু হবে। মানে এখানে যে পি নট ডিভাইড বাই এম কমন নেওয়ার পর এখানে লন টু মাইনাস থ্রি ডিভাইড বাই টু থাকে। তারপর এখানে আমরা বি নাম্বার কোশ্চেনটাও শেষ। তারপর লাস্ট কোশ্চেন যেটা, ওটা আসলে এখানে কি বলতেছে, লাস্ট কোশ্চেন এখানে বলতেছে যে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, যখন তুমি এখানে এনার্জি বের করবে এটাকে প্লাস হিসেবে লিখবে আর কি। মানে এখানে আমরা মোট মানগুলো নিব। এখানে যেহেতু হিট বলা হয়েছে, মানে আমরা শুধুমাত্র এখানে যেহেতু রিজেক্টেড বের করবো অ্যাকচুয়ালি, তো আমরা এখানে শুধুমাত্র যে মড মানগুলো নিব, মানে যেটা আমরা রিজেক্টেড বলে দিতেছি আর কি। আর যদি বলো জাস্ট কিউ বলো, তখন তুমি এটা নেগেটিভ মানে নিতে পারো আর কি। আচ্ছা এখানে সি নাম্বার কোশ্চেনটা বলছে যে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য সাইকেল। তো আমাদের এখানে এফিসিয়েন্সি বের করতে হবে, এফিসিয়েন্সি আমাদের কি হবে, ডাব্লিউ নেট। আর এখানে আমাদের শুধুমাত্র কিউ আর, তো কিউ আর এখানে কাজ কোনটা পজিটিভ, শুধুমাত্র এটা পজিটিভ, যে কিউ বিসি। তো আমরা ডাব্লিউ নেট ডিভাইড বাই কিউ বেশি লিখবো, এখন ডাব্লিউ নেটের মান কত হবে খেয়াল করো। এখন থেকে আমরা হচ্ছে শুধু এখানে যে পি নট ডিভাইড বাই এম নট ডি নট, এগুলো সব জায়গাতে কমন আছে, এগুলো আমরা বাদ দিয়ে দেবো, শুধুমাত্র এখানে এখানে জন্য কত ইউজ করবো, এখানে জন্য ইউজ করবো মাইনাস লন টু। এখানে আমি যে পি নট ডিভাইড বাই এম নট, পি নট ডিভাইড বাই ডি নট, এটা এই অংশটুকু আমি এখানে বাদ দিতেছি। শুধুমাত্র আমি এখানে যে কোফিশিয়েন্ট গুলো চিন্তা করতেছি, লন টু, এখানের জন্য কত হবে প্লাস এর ওয়ান, এখানে জন্য কত হবে জিরো হবে। আর এখানের জন্য কত আমাদের হবে থ্রি ডিভাইড বাই টু হবে, সরি ফাইভ ডিভাইড বাই টু হবে। এগেইন এইখানে আমি একটা মডুলাস দিয়ে দিব, মানে এটা শুধুমাত্র কাজের মাঝে পজিটিভ আসে, আমরা কাজের পরিমাণ এনে বের করতে চাই অ্যাকচুয়ালি, এটা 100%। এফিসিয়েন্সি তো নেগেটিভ হতে পারে না, তো আমাদের এখানে যদি কাজ নেগেটিভ চলে আসে তাহলে ঝামেলা হবে। এখানে আমরা শুধুমাত্র মড নিয়ে চিন্তা করবো আর কি। তো এখানে আমরা যদি পুরোটা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার হবে যেটা হবে 12.27%। আমাদের এই প্রবলেমটা করতে সেটা। আচ্ছা, তো আজকে এই দুটো খেলো, এখানে একজনের একটা প্রবলেম ছিল ফিজিক্সের, আমি এগুলো একটু দেখাইতেছে। তো প্রথম প্রশ্ন ছিল যে এটা সিকিউটা। এখন দেখো যে এখানে বলা হয়েছে আমাদের একজন ব্যক্তি সিকিউ এর দু- 4। আচ্ছা এটাই সিচুয়েশনটা, যে একজন একজন ব্যক্তি দুই মুখ খোলানো হলে 500 হার্টজ কম্পাঙ্কের সমমেল শব্দ উৎপন্ন করতে সক্ষম হন। এর পরবর্তী সময় সেটা 50 হার্টজ পাওয়া গেল। পরবর্তী দিন নলটিকে পানিতে আহ, ডুবিয়ে দেন, মূল সুর উৎপন্ন করেন, যার কম্পাঙ্ক দুই মুখ খোলানোর মূল সুরের কম্পাঙ্কের সমান হয়। তো বাতাসের শব্দের বেগ আমার 350 দেওয়া আছে। তো এখানে আমাদের এখানে বলা হয়েছে যে আহ, নলটির কত শতাংশ পানিতে ডুবানো হয়েছিল এবং নলটির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তো ফার্স্টে আমরা যদি নলটির দৈর্ঘ্য চিন্তা করি আর কি, এখন এই ধরনের প্রবলেম কিন্তু ক্লাসে সলভ করে দেওয়া হয়েছিল। তো নলটির দৈর্ঘ্য আমরা চিন্তা করব, তো আমাদের এখানে দুই মুখ খোলা নলে যে 500 হার্জ কম্পাঙ্কের সমমের শব্দ উৎপন্ন হয়েছে। এর পরবর্তী সমমের 750 হার্জ। তো এখন দেখো সমমেল বলছে, তো দুই মুখ ঘূর্ণনের জন্য আমাদের এখানে ফর্মুলা গুলো কি হয়, দুই মুখ ঘূর্ণনের জন্য সাপোজ আমরা এখানে বিএন ধরলাম, যেহেতু এটা কত সময় এটা আমরা জানি না, তারপরে বিএন ধরবো। তো বিএন এর ফর্মুলা কি হবে, এটা হবে ফর্মুলাটা কিছু কি বলতে পারবে একটু, মানে exact মাথায় নাই, মানে এন এখানে হয় বি টুয়েলভ হয়, যতটুকু মনে করে টুয়েলভ হয় আর কি। এটা আমাদের এখানে কম্পাঙ্ক হয় আর কি, কম্পাঙ্ক এফ এন এটা বিডিএন টুয়েলভ। সো এটার মান দেওয়া আছে কতটুকু 750, সরি 500 দেওয়া আছে অ্যাকচুয়ালি, 500 দেওয়া আছে। আর এরপরটা দেওয়া আছে কতটুকু, মানে এফ এন প্লাস এর ওয়ান, মানে পরবর্তী যেটা আসবে ওটা আছে, তার মানে এন প্লাস এর ওয়ান হবে বি টুয়েলভ, যেহেতু কোন আর কি, সেটা কত হবে 750 হবে। তাহলে যদি আমরা ডিভাইড করি, সামনেটা ডিভাইড করলে কত হবে 5, মানে 500 ডিভাইড বাই 750, যেটা অ্যাকচুয়ালি হবে 2 ডিভাইড বাই 3 হবে। আর এখান থেকে দেখো আমাদের বি এর ভিতরে এই প্রশ্ন কাটাকাটি চলে, এখানে এন এন প্লাস এর ওয়ান হবে। এখান থেকে আমরা এন এর মান কত পাইতেছি, এন এর মান আমরা পাইতেছি 2 পাবো, এন এর মান আমরা 2 পাবো। এন এর মান 2 পেয়ে গেলে তুমি এখান থেকে
যে 2 × b/12, এটার মান কত 500। তো এখান থেকে তুমি এখানে এল এর মানটা বের করবে এত এত মিটার কি। তো প্রথম কোশ্চেনটা ছিল এটা এতটুকু আর কি। তো বি এর মান অ্যাকচুয়ালি কত হবে অ্যাকচুয়ালি, যে বি এর মান যেটা আমাদের 350 দেওয়া আছে, আর 500 দ্বারা ডিভাইড করে হবে 0.7 মেবি হবে, 0.7 মিটার। আচ্ছা, তো এখন আমাদের এই কোশ্চেনটা শেষ। এরপরে যে কোশ্চেনটা ওটা এখানে বলছে কি, এরপরে কোশ্চেনটা এখানে বলছে যে আমাদের নলটির কত শতাংশ পানিতে ডুবানো হয়েছিল তা এখানে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করো। এখন তো এখানে নলের ভিতরে কি আছে ওটা তো আমরা চিন্তা করি। নলের ভিতরে এখান থেকে আমরা এখানে এই ধরনের প্রবলেম তো আমি একটা ক্লাসে দেখাছিলাম, ওই যে আমাদের পানি কমে বাড়ে এটা প্রবলেম দেখানো হয়েছিল আর কি। তো ওইভাবে তুমি চিন্তা করবে এটার জন্য, যে পানির ভিতরে আসলে কি হয়ে গেছে ওটা তোমার চিন্তা করার দরকার নেই। মানে এই যে এখানে ধরো অর্ধেক তুমি নলের খারাপের পানিতে ডুবিয়ে দিয়েছো, তখন কি হবে, যে এতটুকু আমাদের পানি, তো এখন এটা কি যেটা ওপেন ইন থেকে এটা ক্লোজ ইন হয়ে যাবে, মানে দুইটা মুখে বন্ধ নয়। তো এখন আমাদের এটা যে আমরা বন্ধনের ফর্মুলা এখানে ইউজ করব। এখন বলছে আমাদের মূল সুর উৎপন্ন করেন যার কম্পাঙ্ক দুই মুখ খণ্ডনের মূল সুরের কম্পাঙ্কের সমান। তো আমাদের এর যে মূল সুরের যে কম্পাঙ্কটা, এটা হচ্ছে আমাদের দুই মুখ খণ্ডনের মূল সুরের কম্পাঙ্ক সমান। মূল সুরে আমাদের একটা কম্পাঙ্ক বের করবো। তো মূল সুরের জন্য এখানে আমরা কত ইউজ করবো, এখানে মূল সুরের জন্য আমরা যদি খোলানোর জন্য মূল সুর ইউজ করতে চাই তাহলে আমি লিখলাম এফ সি, সরি এফ ওপেন লিখলাম। তো এফ ওপেনের আমাদের মূল সুরের কত হবে, এটা হবে b/12 হবে। বিডিআইপি কত হবে 12 হবে। মানে তো মূল সুর মানে মূল সুর মানে কত, প্রথম সহমেল, প্রথম সহমেল যেখানে 1 ইউজ করতে হয়। তো এখানে আমরা যেটা ইউজ করি তাহলে এটা কত হবে, বি এর মান 350, টু এর মান ঠিক বের করেছে 0.7, সেটা ক্যালকুলেশন হবে 250 আসবে, 250। আচ্ছা, এখন এখন আমাদের যে এই ক্লোজ এন্ডের মূল সুরের কম্পাঙ্ক দুই মুখ খণ্ডনের মূল সুরের কম্পাঙ্ক, এখন এটারও আমাদের এফসির মানটা কত, এফসির মানটাও এফসি যেটা মেইন আর কি, ওটার মান আমাদের কত 250 হয়, 250। কিন্তু এটার ফর্মুলা আসলে কত হবে, আমাদের ক্লোজড জন্য ফর্মুলা আসলে কত হবে, b/4 L প্রাইম। এখন আমাদের এই যে এখানে তো পানি, তো আমরা এটা বিবেচনা করবো না, আমরা এল প্রাইম চিন্তা করবো, সেটা আমাদের কত হবে 250 হবে। এখন এখান থেকে আমরা এল প্রাইমটা বের করবো। এল প্রাইমটা বের করলে এর মানটা কত হবে, যে বি এর মানে দেওয়া আছে কতটুকু 350 দেওয়া আছে, আর 4 × 250, সেটা আসলে কত হবে, এটা আমাদের হয় 0.35 মিটার হয়। তাহলে তুমি এটা চিন্তা করো কত হবে, আমাদের 50% হবে। তুমি সেটা মাল্টিপল তো করতে পারো, অ্যান্সার মিললেই হয়। যে তুমি বের করছিলে। আচ্ছা ঠিক আছে, তোমারটা ঠিক আছে, যে আমাদের অর্ধেক বা 50% ডুবানো হয়েছে। আচ্ছা, তারপরে কোশ্চেন এটা বলছো যে এটা দিছিলাম তুমি এটা সলভ দিছিলাম, এটা বলছো এটা ঠিক হবে কিনা। আচ্ছা, এটা খেয়াল করো, এখানে তুমি সলিউশন দিছিলে, বলছো এটা ঠিক আছে কিনা। তো প্রথমে এখানে আচ্ছা এখানে তুমি কি এই জায়গায় মিস্টেক করছো, পিভি ডিভাইড বাই এনআরটি, এন ডিভাইড বাই এনআরটি, এটা ঠিক আছে, ডিভাইডেড বাই বি এন পিএন আরটি, ঠিক আছে এটা। আচ্ছা, এটা তুমি ক্লাসে দেখাই দিয়েছিলাম, এটাকে প্রুভ করতে হয় রুট ওভার ডি স্কয়ার এন এ পি আর টি। সো এখান থেকে তুমি প্রেশার আদর্শ যেটা সেটা ইউজ করছো, টেম্পারেচার আদর্শ ইউজ করছো, তাহলে আমরা মানে এটা এটা বের করা ঠিক ঠিক হয়েছে। যেহেতু এখানে আমাদের ডি এর মান দেওয়া আছে, তাহলে গড় মুক্ত প্রতিক্রিয়া সিআরএমএস এর মান, সিআরএমএস এর মান কত হবে, এটা হবে √3 p/d, ওই ফর্মুলা ইউজ করবো। আচ্ছা, এগুলো ঠিক আছে আর কি। আচ্ছা আচ্ছা, আজকে ম্যাথ পড়াবো না, আমি যেহেতু নেক্সট ক্লাস থেকে নতুন চ্যাপ্টার শুরু হবে আগামীকালকে, নতুন চ্যাপ্টার যেটা যে বস্তুর সমতলে বস্তু কণার গতি, এটা শুরু স্টার্ট করবো।